সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 957তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ রাফির জীবনে চরম প্রতারণামূলক এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মৃত স্ত্রীর শরীর দিয়ে কুটিপতি এক স্বামী। এরকম গল্প জীবনের গল্পে অনুষ্ঠান আমি পাই নাই। গল্পটা পড়ার পরে পুরো 20 মিনিট আমি কথা বলতে পারি নাই। আমি জানি দুনিয়াতে প্রতারক আছে, কিন্তু এরকম প্রতারকও কি হতে পারে যে কিনা মৃত বউয়ের শরীর নিয়ে প্রতারণা করে? বন্ধুরা, এই দুনিয়াতে আপনি খুব কষ্ট করে টাকা ইনকাম করেন, না খেয়ে না দিয়ে চলনা করে, প্রতারণা করে, ক্রিমিনালি করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন। আপনি কি জানেন যে আপনি মৃত্যুর পরে এরকম একটা সাদা দাপনের কাপড় পরে আপনি যাবেন, ওই পকেটে ওই দাপনের কাপড়ে কোনো পকেট নাই যে আপনি 10টা টাকা সাথে করে নিয়ে যাবেন? পারবেন না। অনেকে যুক্তি দ্বারা করাবেন, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার সন্তানাদের জন্য, আমার নাতিপুতির জন্য আমি করে যাচ্ছি, তারা খাবে আমার সম্পদ। আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে আপনার মৃত্যুর পরে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার এই সম্পদ ভোগ করতে পারবে? এই পৃথিবীতে অনেক পয়সাওয়ালা লোকজন আছে যারা অগাধ সম্পত্তির মালিক হওয়ার পরও 2টা টাকা খরচ করেনি, প্রচুর কৃপণতা করে নিজের জীবন কাটিয়েছে। অথচ সেই মানুষের সম্পদগুলো শেষ পর্যন্ত এলাকার লোকজন, দেশের লোকজন চিনিবিনি করে খেয়েছে। আরেকটা জিনিস তো আপনাকে মানতেই হবে যে আপনার অসৎ পথের ইনকাম দিয়ে আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কখনোই ভালো রাখতে পারবেন না। এই একটা জিনিস যদি আমরা মানি, একটা জিনিস যদি আমরা স্বীকার করি, তবে আমাদের এই সমাজে প্রতারণা নামক, টাকার জন্য মরিয়া হয়ে যাওয়া নামক জিনিসটা থাকবেই না। যাই হোক, গল্পটা কিছুটা ভৌতিক, কিছুটা প্যারানরমালও বটে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার সাথেই থাকবেন এবং গল্প শেষে বরিশালের ভাই রাফিকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাফি, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে। আমার বড় একটা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 1 বোন 2 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মেম্বার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দীর্ঘ বছর একটানা আমাদের এলাকাতে মেম্বারই করে। আমার বাবা মেম্বার সহ একজন ধার্মিক হুজুরও বটে। আমার বাবার পেট পর্যন্ত দাড়ি পরে, সাদা দবদবে দাড়ি পরে, পাঞ্জাবি পরে আমার বাবা ঘুরে বেড়ায়। এলাকার মানুষের কাছে আমার বাবা খুবই সম্মানিত, সুনামধন্য একজন ব্যক্তি। আমি দেখেছি আমার বাবা একটানা মেম্বারি করতে, একটানা প্রায় 20 থেকে 20 বছরের বেশি সময় ধরে নাকি আমার বাবা মেম্বারি করে যাচ্ছে। আমাদের এলাকার মানুষগুলো আমার আব্বাকে এতটাই সম্মান করে। আমার বাবা তার নির্বাচনী প্রচারে আমার বাবা কখনোই কোনো ক্যালেন্ডার ব্যবহার করতো না। যে অনেকেই হয় না যে লিফলেট ব্যবহার করে, এরকম কোনো লিফলেট আমার বাবার ছিল না। আমার বাবা শুধু দাঁড়িয়ে লোকজনকে বলতো, যদি আপনাদের মনে চায় বিগত 5 বছর আমি যদি আপনাদের জন্য ভালো কিছু করে থাকি, যদি আপনার কাছে ভালো লাগে তবে আমাকে ভোট দিন। তবেই লোকজন আমার বাবাকে হুমড়ি খেয়ে ভোট দিত। আমার বাবার সাথে 1-2 বার প্রতিদ্বন্দ্বী হিসাবে অনেকেই দাঁড়ায়, কিন্তু এরপরে আর কোনো মানুষ আমার আব্বার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়ায় না। সবাই জানে আমার বাবা যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে আমার বাবার সাথে যেই দাঁড়াক সে কখনোই পাশ করবে না। এজন্য কোনো লোকে আমার বাবার সাথে দাঁড়াতো না। আমার বাবা যদিও একজন মেম্বার ছিল, কিন্তু আমাদের পারিবারিক অবস্থাটা উচ্চবিত্ত পরিবার আমি বলি এই কারণে যে মোটামুটি আমাদের সয় সম্পত্তি আছে, কিন্তু আমার বাবা কখনোই সরকারি কোনো টাকা পয়সা মেরে খেত না। সরকারের তরফ থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য যে পরিমাণে টাকা আসতো, আমার বাবা সেই সম্পূর্ণ টাকা তো মানুষকে ব্যয় করে দিত। ইভেন
আমার বাবা আমাদের যে জমি জমা ছিল সেই জমি জমা বাগা বন্ধক দিয়েও মানুষকে সাহায্য সহযোগিতা করত। আমার বাবা এতটাই ভালো ছিল যে দূর দূরান্তের মানুষরা মেম্বার ইলেকশনে দাঁড়াইলে বলতো যে আমরা অমুক মেম্বারের মতো আপনাদের পাশে থাকবো, আপনারা আমারে ভোট দিয়েন। আমার আব্বাকে উদাহরণস্বরূপ দেখাতে হতো। আমাদের এলাকার এমপি সাহেব পর্যন্ত আমার আব্বাকে দাওয়াত করে ওনার বাড়িতে নিয়ে খাওয়াইতো। এত পরিমাণের আমার বাবাকে নির্বাচনী এলাকার লোকজন পছন্দ করত। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। কথায় আছে না যে আলেমের ঘরে জালেম হয়। আমার বাবা খুবই ভালো একজন লোক ছিল, এতটাই ভালো ছিল যে ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু আমি আমার বাবার ঘরে এক ভিন্ন রকম মানুষ হয়েছি। ছোটোবেলা থেকে প্রত্যেকের আদর ভালোবাসা পেতে পেতে আমি জানি কেমন একটা বেপরোয়া জীবনের সাথে মিশে যাই। বেপরোয়া বলতে ঠিক এরকম, আমি ছোটোবেলা থেকে পড়াশোনা খুব বেশি দূর করি না, পড়াশোনা আমার ভালো লাগে না, এবং ক্লাস 5 স্কুলের গণ্ডি পার করার পরেই আমি তখন পড়াশোনা বন্ধ করে দিই। পড়াশোনা বন্ধ করে দিয়ে এলাকার কিছু দুষ্ট প্রকৃতির ছেলে থাকে, ওদের সাথেই উঠা বসা করে চলাফেরা করে গঞ্জে যাই, বাজারে যাই, এবং মেম্বারের ছেলে হিসাবে কেউ আমার দিকে আঙ্গুল তুলে কখনোই কথা বলে না, চোখ তুলে আমার দিকে তাকায় না। সবাই আমাকে অনেক ভয় পায়, মেম্বারের ছেলে বলে সবাই আমাকে অনেক সম্মানও করে। এমন করে আমার দিন রাতগুলো কাটতে থাকে। এরকম হতে হতে একটা পর্যায়ে প্রায় আমি অনেকটাই বড় হয়ে যাই, অনেকটা ইয়াং হয়ে যায়। তখন আমার বড়াপু ছিল সবার বড়। আমার বড়াপু সবার বড় থাকার কারণে আমার বড়াপুকে পাশের এলাকাতে খুব ভালো একটা পরিবারে, ধার্মিক একটা পরিবারে আমার বড়াপুকে বিয়ে দেওয়া হয়। এবং আমার যে বড় ভাইয়া ছিল, বড় ভাইও কিছুটা আমার মতোই ছিল, পড়াশোনার প্রতি খুব ভালো মনোযোগ ছিল না। বড় ভাইয়া প্রচুর দুষ্টামি করতো, ফাইজলামি করতো, শয়তানি করতো, আমার মতোই ছিল প্রায় অনেকটাই। তো যার জন্য আমার বাবা আমার বড় ভাইকে বিদেশে পাঠিয়ে দেয়। আমার বড় ভাইয়া কাতারে চলে যায় এবং ভাইয়া তখন কাতারেই থাকতো। পরিবারে তখন আমি ছিলাম। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। আমি তখন টাগরা জওয়ান। অ্যান্ড ওই মুহূর্তে আমার ভাইয়া তখন বিদেশ থেকে আসে। ভাইয়া বিদেশ থেকে আসে এবং ভাইয়াকে বিয়ে শাদী করাবে, এদিক সেদিক মেয়ে খুঁজতেছে। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে আমার ভাইয়ার জন্য পছন্দ করা হয়, এবং মেয়েটাও দেখতে শুনতে যথেষ্ট ভালো। সব কিছু মিলিয়ে আমার ভাইয়ের কাছে ওই মেয়েকে বিয়ে দিবি, এই নিয়ে পরিবারের মাঝে কথাবার্তা চলতেছিল। এবং একটা দিনক্ষণ ঠিক করে আমার ভাইয়ের সাথে ওই মেয়ের বিয়ে হয়। এবং বিয়েতে আমরা বন্ধুবান্ধব যারা আছি আমরা প্রচুর মজা করি। আমাদের বন্ধুবান্ধবদের ভিতরে কিছু লিস্ট আছে, যেমন আমরা 5-6 জন মিলে বন্ধু আছি, আমরা সবাই বেকার এবং সবারই বাবার মোটামুটি টাকা পয়সা আছে। আমরা এরকম দুষ্টামি ফাইজলামি শয়তানি করেই সময় কাটাচ্ছিলাম। যদিও আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমার বাবা আমাকে কখনোই টাকা দিত না। টাকা আছে বলতে আমাদের সয় সম্পত্তি আছে, কিন্তু ওইসব থেকে বাবা কখনোই আমাকে টাকা পয়সা দিত না। আমাকে বেশিরভাগ টাকা আমার মা দিত। আমি মাকে সেটা করে মায়ের কাছ থেকে আমি টাকা নিয়ে আসতাম। এরকমভাবে সময়গুলো কাটতেছে। ভাইয়া 3 মাসের মতো দেশে ছিল। 3 মাস দেশে থাকার পরে তখন ভাইয়া ভাবিকে দেশে রেখে ভাইয়া তখন পুনরায় আবারও কাতারে চলে যায়। তো ভাইয়া যখন কাতারে চলে যায়, ভাবির সাথে আমার সম্পর্কটা কিন্তু ওই সময় ভীষণ ভালো, অনেক বিন্দাস। এবং ভাবি আমাকে খুব টাকা দিত। আমার মা আমাকে যেরকম টাকা দিত, আমার ভাবি আমাকে আরও বেশি টাকা দিত। ভাবি আমাকে অনেক ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে আমি যখনই ভাবিরে বলতাম যে ভাবি আমার টাকা লাগবে, আমার ভাইয়া যদি টাকা নাও পাঠাইতো, ভাবি তার বাপের বাড়ি থেকে টাকা এনে আমাকে দিত। এরকম করে আমার সময়গুলো কাটে। অ্যান্ড ভাবি তখন প্রায় 1.5 বছরের মতো কেটে যায়। ভাবির ঘরে কোনো সন্তানাদি হয় না। তো সন্তানাদি না হওয়ার কারণে আমার মা তখন খুব বিপাকে পড়ে যায়, টেনশনে পড়ে যায় যে কী ব্যাপার, সন্তানাদি হচ্ছে না কেন, এবং সন্তান হওয়া তো খুব জরুরি। তো এই বিষয় নিয়ে প্রায় আমার ভাইয়া প্রায় 2 বছর কেটে যায় কাতারে। 2 বছর পরে ভাইয়া তখন আবারও আসে। তো এবার ভাইয়া 2 বছর পরে আসার পরে আমার আম্মা বলতেছে আমার ভাবিকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে, এখানে ওইখানে অনেক বড় বড় কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। তো আমাদের গ্রাম থেকে মোটামুটি 2-3টা গ্রাম পরে একটা গ্রাম আছে চাঁদপুর নামে পরিচিত। ওই চাঁদপুর গ্রামে একজন অনেক বড় কবিরাজ আছে। এই কবিরাজ কোত্থেকে জানি হঠাৎ করে ওই গ্রামে আসছে, এবং গ্রামে এসে তিনি কবিরাজি করতেছে, এবং গ্রামসহ আশেপাশের প্রত্যেকটা এলাকার মানুষ ওই কবিরাজকে অনেক সম্মান করে। তখন ওই কবিরাজের সাথে ওই কবিরাজের শরণাপন্ন আমার আম্মা আর আমার ভাবি হয়। গেলে পরে কবিরাজ তখন আমার ভাবিকে তাবিজ পরা দেয়, পানি পরা দেয়, এবং বলে দেয় যদি আমার ভাবি বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করে, তাহলে আমার ভাবি হচ্ছে 50,000 টাকা কবিরাজকে দিতে হবে, আমার আম্মা দিতে হবে। মানে এই টাকা কবিরাজ কোনো মাদ্রাসা বা মসজিদের কাজে লাগাবে, এই কথা বলেই নিয়ে যায়। তো যেহেতু চিকিৎসা শুরু করলো তখনই 20,000 টাকা দেওয়া লাগছে, আর বাচ্চা যদি পেটে আসে বাকি 30,000 টাকা দিতে হবে। এই এগ্রিমেন্টে তখন আমার ভাবি চিকিৎসা করতেছে। আমাকেও মা মাঝে মাঝে পাঠায় যে রাফি জানা
গিয়ে হচ্ছে তাবিজ তোমার নিয়ে আয়। আমিও তখন যাইতাম, গিয়ে কবিরাজের কাছ থেকে তাবিজ পানি পড়া পাল্টায় নিয়ে আসতাম, এনে ভাইকে খাওয়াইতেছি। বেশ কয়েক মাস ভাইয়া দেশে ছিল, এবং ভাইয়া দেশে থাকার পরে একটা পর্যায়ে ভাইয়া পুনরায় আবারও কাতার চলে যায়। আমার ভাইয়ার কাতারের অবস্থা খুব ভালো ছিল, ভাইয়া খুব ভালো অবস্থানের মধ্যে কাতারে ছিল, তো ভাইয়া আবারও কাতারে চলে যায়। তো এরকম করে কবিরাজের কাছে যাচ্ছি আসতেছি, কিন্তু আমার কাছে কেন জানি ওই কবিরাজটাকে কিছুটা ভণ্ড মনে হচ্ছে, মানে কিছুটা প্রতারক টাইপের মনে হচ্ছে। তো আমি আবার আমার মাকে এই কথাগুলো বলি না। আমার মা আর ভাবিকে যদি এই কথাগুলো বলি, তাহলে তারা ধরেন আরও খেপে যাবে, আরও রেগে যাবে যে আমি এমনিতেই তো এগুলো বিশ্বাস করি না, আর আমি যথেষ্ট দুষ্ট প্রকৃতির একটা ছেলে, যার জন্য মা ভাবি এমনি আমাকে খুব বকাবাধ্য করে। তার উপর আমি যদি হঠাৎ করে কবিরাজ সম্বন্ধে কোনো উল্টাপাল্টা কথা বলে বসি, তাহলে তো হলো কথা, আমাকে আর বাড়িতেই থাকতে দিবে না। এজন্য কিছু বলি না। এরকম করে অনেকগুলো মাস কেটে গেল, আমার ভাবির ঘরে কোনো সন্তান হলো না। কিন্তু আম্মা যে 20,000 টাকা দিল, ওই 20,000 টাকাও তখন ওই কবিরাজ খেয়ে ফেললো। তো আম্মা কিন্তু ওই টাকা নিয়ে কোনো আফসোস করে না, এবং আমাকে বলেও না যে আমি কবিরাজকে 20,000 টাকা দিয়েছি, কবিরাজ আমার 20,000 টাকা মাইরে দিছে। তা আম্মা এমনি মাঝে মাঝে দুঃখ করে এটাই বলে যে দুনিয়াতে মানুষের থেকেও প্রতারক বেশি, এটা বলে। তো আম্মা যে কেন এই কথা বলে এটা তো আমি জানি, কারণ কবিরাজে আমার আম্মা টাকা খেয়েছে, এই জন্য আমার দুঃখ করে এই কথাটা বলে। এরকম করে একদিন বিকেলবেলা আমরা বন্ধুবান্ধব সবাই মিলে রাস্তার ধারে বসে আছি, সবাই মিলে অনেক মজা করতেছে। তো আমার একটা বন্ধু আছে সৈকত নামের, ওই একটু অন্যরকম আর কি, মানে ওর অনেক মানে আমাদের মতোই বয়স ওর, কিন্তু ওকে দেখলে মনে হয় যে ওর বয়স প্রায় মানে 40-50 হয়ে গেছে এরকম। কিছু বন্ধুবান্ধব থাকে না যে অনেক মোটা হয়ে গেছে, স্বাস্থ্য অনেক বাইরে গেছে, এবং ওর মাথার চুলগুলো সব মানে সাদা হয়ে গেছে, কিন্তু ও এখনও বিয়ে করে নাই, বাট দেখলে মনে হয় যে বয়স 40-50 পার হয়ে গেছে, এবং মুখে লুদি বেরিয়ে গেছে, যেটা বলা চলে আর কি। তো এরকম করে আমরা একদিন রাস্তার ধারে সব বন্ধুরা মিলা এরকম করে আলাপ আলোচনা করতেছি। আমি করতে আমার বন্ধুদের বললাম যে দেখ বেটা, আমার আম্মা তো আমার কাছে বলে না, কিন্তু সানপুরের এক কবিরাজ আমার আম্মুর কাছ থেকে 20,000 টাকা খেয়ে ফেলছে। তো সবাই তখন বলতেছে আরে বেটা, তোর আম্মুর কাছ থেকে টাকা খেয়ে ফেলছে, এটা কোনো কথা হইলো? এই কবিরাজকে তো বেটা পেটে পাড়া দিয়ে টাকা উদ্ধার করে নিয়ে আসবো, এটা আমারে বলে। আমি তখন বলে না, আমার মা আমারে বিচার দেয় না, মা আমারে কোনো কিছু বলে না। আর মা যদি কখনো এটা জানতে পারে আমি টাকার জন্য কবিরাজকে ধমক দিছে বা টাকা আনার জন্য চেষ্টা করছে, আম্মা আমার বাড়ি থেকে বের করে দিবে। আম্মা আমাকে বারবার বলছে আমি যেন কবিরাজের সাথে কোনো রকমের বেয়াদবি না করি, কবিরাজের সাথে কোনো রকমের উচ্ছৃঙ্খলমূলক কথাবার্তা না বলি। এখন আম্মা যদি জানে যে আমি কবিরাজকে কিছু বলছি, আমাকে আস্ত রাখবে না। আমার বন্ধুরা তখন বলো কবিরাজটা তোর কাছে কী মনে হলো? আমি বললাম দেখ দোস্ত, আসলে আমরা তো একটু চিটারি পাটপারি করে চলাফেরা করি, তো সেক্ষেত্রে আমার কাছে ওই কবিরাজটাকে ভালো মনে হয় নাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই বেটা কবিরাজ অনেক বড় প্রতারক। আমার বন্ধু আমার বলে কি বললি তুই, প্রতারক? আমি বললাম হ প্রতারক। আমার এক বন্ধু এটা বলতেছে, তাইলে এই বেটা কবিরাজ প্রতারক কিনা এটা আমরা চেক করব। আমি তখন বললাম কীভাবে চেক করব? আমার বন্ধু বলতেছে যে আমার যে বন্ধু আছে সৈকত, ওই যার কথা বলেছিলাম অনেক মোটা, স্বাস্থ্য বেড়ে গেছে এবং মাথার চুল পেকে গেছে, দেখলে মনে অনেক বয়স্ক। আমার বাকি বন্ধুরা মিলে বলতেছে সৈকতকে আমরা ওই কবিরাজের কাছে নিয়ে যাব, এবং কবিরাজের কাছে নিয়ে যেয়ে বলবো যে সৈকত বিয়ে করছে, 5 বছর হয়েছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তার বউয়ের ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই কথা বলে দেখি কবিরাজ কী বলে। কবিরাজ যদি সত্যি কবিরাজ হয়ে থাকে, মানে ভালো কবিরাজ হয়ে থাকে, তাহলে সৈকতকে দেখেই বুঝবে যে ও বিয়ে করে নাই। আর যদি ভণ্ড হয়ে থাকে তাহলে তো আমরা বুঝিয়ে ফেলবো। আমি তখন বললাম তাহলে ভালো, তোরা যেটা বললি এটা করলে কিন্তু খারাপ হয় না, এটা করলে ভালো হয়। কবিরাজ ভালো কি খারাপ আমরা কিন্তু এই জিনিসটা বুঝে যাব। সবাই মিলে তখন আলাপ আলোচনা করলাম, অ্যান্ড একটা আমরা দিন ফিক্সড করলাম। ওই দিনে আমি আর আমার আরেকটা বন্ধু মিলে তখন আমি কবিরাজের কাছে সৈকতকে নিয়ে গেলাম। তো সৈকতকে নিয়ে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ তো আমাকে আগ থেকেই চিনে। যাওয়ার পর আমারে বললো যে রাফি তোমার ভাবির অবস্থা কি? আমি বললাম জি আমার ভাবির অবস্থা ভালো আছে, ভাবি সুস্থ আছে। পরে আমি বলে বাচ্চা কাচ্চার কোনো খবর আছে? আমি বললাম যে না। তিনি বলে দেখো একটা কালো জিন তোমার ভাবির উপরে আছে, জিনটাকে সরাইতে পারতেছি না। তোমার আম্মারে বারবার বললাম যে তোমাদের বাড়িটা পরিবর্তন করার জন্য, উনি বলতেছে আমাদের এই বাড়িটা নাকি পরিবর্তন করতে হবে, নতুন কোথাও বাড়ি বানাইতে হবে, তাহলে আমার ভাবির পেটে বাচ্চা হবে। এই বাড়ি থেকে ওই জিনটাকে সরানো সম্ভব হচ্ছে না। তো আমি তখন বললাম যে কবিরাজ সাহেব আমি তো আজকে আসছি অন্য একটা বিষয় নিয়ে, আমার ভাবির বিষয় নিয়ে আসি নাই। তো আমাকে বললে তুমি কোন বিষয় নিয়ে আসছো? আমি বললাম যে আমার একটা বড় ভাই আছে, উনি অনেক দিন শুনেছে আপনি অনেক ভালো কবিরাজ, আপনার কাছে আমি বিভিন্ন সময় এসেছি। তো উনি আগে বিদেশে ছিল, এখন দেশে আসছে, একটু আপনার সাথে কথা বলবে। তা বলে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। পরে আমি সৈকতরে ডাকলাম, সৈকত ভিতরে আসছে। এসে বলতেছে কবিরাজ সাহেব আমি তো বিদেশে থাকি, আমি বিয়ে করছি আজকে 5 বছর, আমার ওয়াইফের কোনো বাচ্চা কাচ্চা হয় না, এখন আপনি যদি একটু চেয়ে দিতেন। তো কবিরাজ তখন ওর হাতটা দেখলো, হাতটা দেখা বলতেছে যে তোমার হাত দেখে আমার কাছে যেটা মনে হলো যে আসলে তোমার বউয়ের একটা সমস্যা আছে, তোমার বউয়ের উপরে কালির নজর আছে।
তা আমার বন্ধু বললো, কি বলেন? বলে, কালীর নজর আছে, কারণ বাসর করে তোমাদের এরকম এরকম সমস্যাগুলো হয়েছিল। আমার বন্ধু বলে, হ্যাঁ হয়েছিল। পরে বলে, এইভাবে তোমার বউ কথা বলছিল, ঠিক আছে? আমার বন্ধু বলে, হ্যাঁ। কবিরাজ বলে যে তোমার বউ চলাফেরা করার সময় এমন এমন করে চলাফেরা করে। আমার বন্ধু বলে, হ্যাঁ কবিরাজ সাহেব ঠিক বলেছেন, ওর তো বউই নাই। যাই হোক, এরকম করে 5-6 মিনিট কথাবার্তা বলার পর আমার বন্ধু তখন 300 টাকা হাজিরা দিয়ে কবিরাজের কাছ থেকে চলে আসছে। আসার পরে আমারে বলে, দোস্ত এই বেটা তো চরম লেভেলের একটা বাটপার, এমন বাটপার তুই দুনিয়াতেও নাই। আমি তখন বললাম যে যেমনি পারি এই বেটার বাটপার এড়ে কাজে লাগায় আমরা টাকা ইনকাম করবো। আমার বন্ধুরা আমারে বললো, আরে বেটার বাটপার এড়ে কাজে লাগায় আমরা কীভাবে টাকা ইনকাম করবো? এটা কোনো কথা হইল নাকি? আমি তখন বললাম, শোন, যেভাবেই হোক ওনার বাটপার এড়ে কাজে লাগায়া আমাদেরকে টাকা ইনকাম করতে হবে। আমাদের তো কোনো ইনকাম নাই, আমরা পরিবারের কাছ থেকে অল্প কিছু টাকা এনে চলাফেরা করি, মাঝে মাঝে দেয় তো মাঝে মাঝে দিতে চায় না, এবং এরকম পরিবারের কাছ থেকে চেয়ে কষ্ট করে চলাফেরা করতে ভাল লাগে না। অন্য কোনোভাবে টাকা পয়সা ইনকাম করার একটা রাস্তা খুঁজে বের করতে হবে। তো আমার বন্ধুরা কেউ আমাকে সাপোর্ট দেয় না, ওরা সবাই বলে এটা ঠিক হবে না, আমরা ওই কবিরাজকে ধরবো, ধরে পিটে ওরে মারবো, এটা করবো কবিরাজকে ওখান থেকে। আমি তখন বললাম যে না, পিটানো চলবে না, আমরা অন্যভাবে কবিরাজের শায়েস্তা করব, এটা আমি বললাম। এই কথা বলার পরে থানাতে আমাদের পরিচিত একজন সাব ইন্সপেক্টর ছিল, ওনার সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল, আমাদের বন্ধুবান্ধবের। আমার এক বন্ধুর খুব ঘনিষ্ঠ ছিল আর কি উনি। তারপর ওনার সাথে আমরা যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললাম যে দেখেন, ওখানে একটা কবিরাজ আছে, ওই বেটা ভণ্ড, হ্যাঁ উনি তো অনেক ভণ্ড, তো ওনারে জাস্ট আপনি একটা ধমক দিবেন যাতে এখান থেকে চলে যায়, আর কোনো কিছু বলার দরকার নেই। এই হিসেবে আমরা তখন সাব ইন্সপেক্টরে মোটামুটি কিছু টাকা দিয়ে আসছি। তো এবার ওই ইন্সপেক্টর সাহেব একদিন গাড়ি টাড়ি নিয়ে আসছে, আইসা কবিরাজরা ধমকাধমকি করছে, যেখানে আপনি বসেন না, এখানে বসলে আপনাকে ধরে নিয়ে যাবো, এটা ওইটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। বলার পরে এর পরের দিনে আমি তখন কবিরাজের কাছে আবারও গেলাম, গিয়ে বললাম, কবিরাজ সাহেব কেমন আছেন? বলে, হ্যাঁ আমি ভালো আছি রাফি, আমার তো একটু সমস্যা, তুমি তো শুনছো মনে হয়, গতকালকে তোমাদের থানার এই পুলিশ আইসা আমাকে এটা বন্ধ করে দিতে বলছে, আমাকে এখান থেকে চলে যেতে বলছে। কোন পুলিশ বলছে আপনারে? বলে, পুলিশের নাম আমারে বললো। আমি বললো, ওই পুলিশ? আর আমি দেখতেছি, আপনি রাখেন আমি এখনই যাচ্ছি। উনি আমার বলে, যদি পারো রাফি তুমি আমার ছেলের মতো আমার একটু উপকার করো। আমি বললাম, ঠিক আছে। পরে সারাদিন ঘুরে বিকেলবেলা ওনার কাছে আবারও গেলাম, গিয়ে বললাম যে কবিরাজ সাহেব আমি তো গিয়েছিলাম, এবং যাওয়ার পরে ওই পুলিশের সাথে কথা বলছি, আসলে যেই সমস্যাটা হচ্ছে এই গ্রামে, মানে আপনি যে গ্রামে চিকিৎসা করেন, এই গ্রামের কিছু মানুষ আপনার শত্রু হয়ে দাঁড়াইছে। বলে, মানি? আমি বললাম, হ্যাঁ, এই গ্রামের কিছু মানুষ আপনার শত্রু হয়ে দাঁড়াইছে, এবং এই গ্রামের মানুষরা মিলেই ওই থানায় গিয়ে অভিযোগ দাঁড় করাইছে আপনার নামে, যাতে আপনাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তো আপনাকে তো এই গ্রাম ছেড়ে দিতে হবে। উনি বলে, তুমি ঠিক বলছো, এই গ্রামের অনেক লোকজন আমার কাছে চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, আমি তাদেরকে টাকা দিই নাই, চাঁদা দিই নাই, এই জন্য এরা আমার উপরে খেপে আমার নামে মামলা দিছে। তো এলাকার মানুষ অনেক খারাপ। আমি তখন বললাম, কবিরাজ সাহেব আপনি তো জানেন যে আমার আব্বা একজন মেম্বার, এবং সেই মেম্বার না, আমাদের এই মানে থানার ভিতরে নাম্বার 1 মেম্বার আমার বাবা, দীর্ঘ বৎসরের পর বৎসর আমার বাবা মেম্বারই করতেছে। তো আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে তো অনেক ভালো লাগলো আমার, এবং আপনি যথেষ্ট দিনদার মানুষ, আপনি মানুষের চিকিৎসা করেন, আর আপনি যদি কিছু না মনে করেন, আপনি আমার সাথে আমাদের এলাকাতে চলেন, আমাদের এলাকাতে আপনার জন্য আমি একটা বৈঠকখানা তৈরি করে দিব, অনেক সুন্দর একটা বৈঠকখানা তৈরি করে দেবো, আপনি ওখানে বসবেন, আমার প্রোডাকশানে, আমার বাবার প্রোডাকশানে আপনি ওইখানে থাকবেন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। কেউ যদি কোনো কথা বলে তার হাত পা কেটে আমরা বস্তা ভরে নদীতে ফেলাই দিব, আপনি আমাদের এলাকায় চলেন। তিনি আমাকে বলে, তাহলে তো রাফি ভালোই হয়, যেহেতু এই এলাকার মানুষ আমার শত্রু হয়ে আমার নামে থানাতে অভিযোগ দায়ের করেছে, তো সেখানে এই এলাকাতে থাকাটা আমার ঠিক হবে না, কারণ এখানে আমার লাইফ রিস্ক, ওরা আমাকে মেরেও ফেলতে পারে। তাই বললাম, তাহলে কি আপনি আমাদের এলাকাতে যাবেন? উনি বলে, হ্যাঁ, তাহলে তুমি একটা বৈঠকখানার ব্যবস্থা করো। এবার আমি আমার এলাকাতে আসলাম, বন্ধুবান্ধব সবাই বললাম যে দোস্ত, রাস্তা তো মোটামুটি ক্লিয়ার, কবিরাজ বেটা তো আমাদের এলাকাতে আসতে রাজি হয়েছে। বন্ধুবান্ধব সবাই মিলে বলতেছে, ওই বেটারে বসাবো কোথায়? আমি তখন আমাদের এলাকাতে বটতল বলে একটা জায়গা ছিল, মানে 3 রাস্তার মোড়ে বট গাছ আছে একটা অনেক বড়। তাই আমি বললাম যে বটতলের জায়গাটারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে একটা ঘর বানাই দিব, এখানে আমরা কবিরাজরে বসাবো। তো আমার বন্ধুরা বলতেছে, বেটা আমাদের লাভ কি? আমরা জায়গা পরিষ্কার করে বট গাছতলে এই বন্ড কবিরাজরা বসাইলে এটা তো আমাদের গ্রামের আরও ক্ষতি হবে, আমাদের গ্রামের কোনো উন্নয়ন হবে না, উন্নতি হবে না। আমি বললাম, এই গ্রামের উন্নতি হবে না, অবনতি হবে, এটা আমি জানি, তোদেরকে যা বলছি তোরা আমার মতো আমার কথা শুনে কাজ কর। এমনভাবে বন্ধুবান্ধব সবাইকে ধরে ওই বট গাছের নিচটা আমরা তখন খুব সুন্দর করে পয় পরিষ্কার করি, এবং পয় পরিষ্কার করার পরে প্রায় 15-16 দিন পরেই এই বট গাছের নিচে আমরা তখন এসে কবিরাজরা বসাই দিছি। এই কথা শোনার পরে আমার আম্মাও তো অনেক খুশি হয়ে গেল। আমার মা বলে, বাহ,
এতদিন পরে আমার ছেলের নজর খুলছে, এতদিন পরে আমার ছেলে একটা ভালো পজিশনে আসছে এবং এতদিন পরে আমার ছেলেরে আল্লাহ রহমত করছে, একজন ভালো মানুষকে আমাদের গ্রামে এনেছে। আমার আম্মা অনেক খুশি। তো কবিরাজরা তখন আমরা এই জায়গায় আনলাম, এনে বটগাছের নিচে কবিরাজরা বসাই দিলাম, লাল কাপড় চারপাশে বেঁধে দিলাম এবং কবিরাজ নামক ওই বন্ডামি যা যা করা দরকার সব কিছু ওই জায়গাটার মধ্যে ঠিকঠাক মতো করলাম। এবং এটা যেহেতু এরকম একটা জায়গা ছিল, প্রায় 5টা গ্রামের মাঝখানে একটা জায়গা, এই জন্য ওই 5 গ্রামের মানুষ সবাই কবিরাজের কাছে আসতো। সকাল থেকে রাত পর্যন্ত আমরা বন্ধুবান্ধব যারা আছি সবাই পাঞ্জাবি আর টুপি পরে খালি মানুষের সিরিয়াল দিতাম। কেউ ডিমে নিয়ে, কেউ মুরগি নিয়ে, কেউ গরু নিয়ে, কেউ ছাগল নিয়ে, কেউ এই নিয়ে, কেউ ওই নিয়ে কবিরাজের কাছে দ্বারস্থ হচ্ছিল। কিন্তু কবিরাজের সাথেও 5-6 জন লোক আছে যেগুলো হচ্ছে এই কবিরাজের পাশে সারাক্ষণ বা থাকে। এরা কবিরাজের চেলাফেলা আর কি, এক কথায় বলা চলে। এদের কারণে কিন্তু আমরা খুব বেশি একটা সুবিধা করতে পারি না। অ্যান্ড কবিরাজ কী পাচ্ছে না পাচ্ছে এগুলো সব বিক্রি করে তারাই টাকা পয়সা নিয়ে যায়, তারাই সব কিছু করে। মোটামুটি আমরা বন্ধুরা খুব একটা কাছে যেতে পারি না, খুব একটা কাছাকাছি পৌঁছাইতে পারি না। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। তো চিন্তা করলাম যে কী করা যায়। একটা পর্যায়ে আমরা নিজেরাই তখন মাইকিং করতে শুরু করলাম, বিভিন্ন জায়গায় মাইকিং করলাম। এখানে বড় ধরনের একজন কবিরাজ আছে, মানে এই জায়গাটাকে, ওই কবিরাজ যে জায়গাটাতে বসতো এই জায়গাটাকে এমনভাবে ফুটে উঠেছি, এই জায়গার নামটাকে এমনভাবে ছড়িয়ে দিয়েছি আমরা যে দূর দূরান্ত থেকে মানুষের বটতলা নামটাকে চিনত এবং এই বট গাছের নিচে চলে আসতো। সেই পর্যন্ত কিন্তু আমাদের কোনো ইনকাম নাই, আমরা কিন্তু কোনো টাকা টুকা পাচ্ছি না। বন্ধুরা কিন্তু সবাই আমার গালাগালি করতেছে, এটার কোনো মানে হয় আমরা এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে এই গ্রামে কবিরাজরা আনলাম, বটতলা বানাইলাম, অন্যের জায়গা দখল করে ওই কবিরাজরা বসাইলাম, আমাদের লাভটা কি? ওর যে সঙ্গপঙ্গ আছে ওর সঙ্গপঙ্গরাই তো ডিমের মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, সব তো ওরাই নিয়ে যায়। সো আমাদের কী লাভ? আমাদের তো কোনো লাভ নাই। আমি তখন বললাম, বন্ধুরে আমরা খালি ইনভেস্ট করতেছি, ইনভেস্ট যত বড় হবে সেখান থেকে লাভটাও কিন্তু ততটাই বেশি আসবে। আমার বন্ধুরা খালি আমার গালাগালি করে, কিভাবে ইনভেস্ট হলো, এটা ইনভেস্ট কিভাবে হলো আমরা তো বুঝলাম না। আমরা কবিরাজের পিছনে শ্রম দিয়ে যাচ্ছি, অথচ মানে কষ্ট করতেছি আমরা আর মজা মারতেছে কবিরাজের চেলাফেলা। আমি বললাম অপেক্ষা কর, সময় হলে সব কিছু বলে দেবো কী করা যায়। এরকম বলে আমরা তখন কবিরাজকে পাহাড়ে দিতেছি, কবিরাজের আশেপাশে ঘুরতেছি, সঙ্গভঙ্গ দিতেছি। এরকম করে প্রায় গোটা 1 বছরে কবিরাজকে আমরা পাহাড়ে দিতেছি এবং 1 বছর বিনা টাকায় কবিরাজকে পাহাড়ে দিচ্ছি। 1 বছরে কবিরাজ এই এলাকাতে এমনভাবে পরিচয়িত হয়ে গেল যে দূর দূরান্ত থেকে মানুষজন যান প্রাণ নিয়ে ছুটে আসে এই জায়গায়। প্রায় 1 বছর পরে একদিন রাতের বেলায় কবিরাজ আসরে বসে আছে এবং ওনার এখানে থাকার সমস্ত ব্যবস্থা কিন্তু খুব সুন্দর করে করেছে এবং উনি 4-5টাতে মোটামুটি একটা বিল্ডিং উঠাই ফেলছে ওই সময়। মানে জায়গাটার আরেকজনের জায়গা, অন্যের জায়গা দখল করে উনি ওইখানে বিল্ডিং উঠাইছে এবং ওইখানে উনি মোটামুটি অনেক টাকা খরচ করে ফেলছে। জায়গাটাকে তিনি একদম নিজের মতো করে উনি তৈরি করছে। একদিন রাতের বেলায় আমি আর আমার আরেকটা বন্ধু মিলা কবিরাজের কাছে গেলাম, যে বলতেছি কাকা ভালো আছেন? উনি বলে, বাবা তোমরা তো 1 বছর ধরে আমার সাথে আছো এবং তোমাদের কোনো সুবিধা অসুবিধা যা লাগে তোমরা আমারে বইলো। এবং তিনি আমাদেরকে মাঝে মাঝে 20-50 টাকা 100 টাকা দিত আমাদের হাত খরচের জন্য। এটা কিন্তু মিথ্যা না, এটা সত্য। পরে আমি বললাম, কাকা আপনি তো এই বিগত 1 বছরে আমাদের এখানে বসে অনেক টাকা ইনকাম করছেন। উনি আমার বলে, না বাবা এটা ইনকাম না, এটা হচ্ছে সাদেকা। আমার এখানে মসজিদ আছে, ওখানে মাদ্রাসা আছে, এখানে এই আছে, ওখানে ওই আছে, মানে এবং ইন্ডিয়াতে নাকি পুরো ইন্ডিয়াতে ওনার মসজিদ, মানে উনি সব মসজিদ বলে ওনার ইন্ডিয়াতে এই প্রদেশে ওনার মসজিদ, ওই প্রদেশে ওনার মসজিদ, পুরো ইন্ডিয়াতে ওনার মসজিদ ছড়িয়ে আছে। বাংলাদেশেও কম কিন্তু ইন্ডিয়াতে বেশি, কারণ আমরা তো ইন্ডিয়াতে গিয়ে আর চেক করতে পারবো না, এজন্য ইন্ডিয়াতে ওনার মসজিদ সবগুলা। পরে আমি বললাম যে কাকা আপনি তো অনেক টাকা ইনকাম করতেছেন, এখন আপনি যদি হঠাৎ করে এখান থেকে উঠে যান, ধরুন এই জায়গা থেকে আপনি হঠাৎ করে উঠে গেলেন, তাহলে আপনার কী অবস্থা হবে? পরে আমাকে বললো, বাবা তুমি এটা কী বলো, এখান থেকে উঠে যাব কেন? আমি এখানে থাকতেছি, এখান থেকে উঠে যাব কেন? এটা তো আমি অনেক টাকা পয়সা খরচ করছি, চারপাশে দেওয়াল উঠাইছি, ঘর উঠাইছি এবং যার জায়গায় সেও আমাকে জায়গাটা দান করছে। আমি বললাম সবই ঠিক আছে, কিন্তু দুনিয়ার আর কেউ না জানুক, গ্রামের মানুষ না জানুক, শহরের মানুষ না জানুক, আপনাকে যে জমি দান করছে সে না জানুক, কিন্তু আপনি তো জানেন যে আপনি কত বড় একজন প্রতারক। এটা বলার পরে তিনি তখন আমার দিকে চোখ বড় বড় করে তাকায় বলতেছে, এই তুমি এটা কি বললা? ধ্বংস হয়ে যাবা, নিঃস্ব হয়ে যাবা, শেষ হয়ে যাবা, বাঁচবা না। আমি বলি, এমন জোরে থাপ্পড় মারবো গালের দাঁত সব ফালাই দিব। তুই যে বন্ড, এটা আমরা আজ থেকে বহু বছর আগেই জানতে পারছি। তোরে আমরা খুব কৌশলে আমাদের গ্রামে আইনা বসাইছি এবং এমনভাবে বসাইছি মামা তুমি যেন এখান থেকে উঠতে না পারো। দেখো আমাদের সাথে যদি ঝামেলা করো তোমার জেল খাটা লাগবো।
শুধু যে জেল খাটা লাগবে তা না, কত বছর জেল খাটবা তার কোনো হিসাব নাই, কত বছর জেল খাটবা তার কোনো হিসাব নাই। তাহলে আমি তোমার একটা কথা বলি, ওই গ্রামে তোমার কোনো সমস্যা হয় নাই, গ্রামের কোনো মানুষ তোমার পিছনে লাগেও নাই। আমি নিজে খুদ থানাতে কমপ্লেন করে থানা থেকে পুলিশ পাঠাইছি, পুলিশ আমি পাঠাইছি যাতে ওই জায়গাটা তোমার নষ্ট হয়ে যায়। ওই জায়গা নষ্ট করে তোমাকে এই জায়গায় আনছি এবং 1 বছর ধরে তোমাকে সোনার হরিণ আমি পাহারা দিতেছি। তার একটা উদ্দেশ্য কিন্তু আছে। বলে বাবা তুমি কি বলো? আমি বললাম হ্যাঁ, তুমি যে বাটপার আমি জানি, তবে তুমিও বাটপার, আমিও বাটপার, আমরাও বাটপার। আমরা যে বন্ধু 5-6 জন আছি, তুমি যা ইনকাম করবা অর্ধেক তোমার চালা ফেলার তুমি নিয়ে যাবা, বাকি অর্ধেক আমাদেরকে দিবা। যদি তুমি রাজি থাকো মামা তাহলে তুমি কাজ করো, আর যদি রাজি না থাকো তাহলে তোমার কালকে আমরা থানার দরাই দিব। এবং ওই সময় কিন্তু ওনার মোটামুটি পুঁজি যা ছিল উনি কিন্তু এখানে সব ইনভেস্ট করে ফেলছে। মানে এই তিন রাস্তার মোড়ে উনি আপনার থাকার ব্যবস্থা করছে, তারপরে বৈঠকখানা করছে, অনেক টাকা, প্রায় লাখ লাখ টাকা নষ্ট করে ফেলছে। আমি বললাম আমি থানাতে ফোন দেবো, থানায় পুলিশ আসবে এবং গ্রামের লোকজন ধরে তোমার টাইট করে ফেলবো। তোমার মনে আছে আমার বন্ধু সৈকতের যে দেখছিলা, তুমি যে বলছিলা ওর বউ এমন, ওর বউ তেমন, ওর বউর প্রতি কালির নজর আছে, ওই বেটা তো বিয়েই করে নাই, বেটাও তো আমার বন্ধু, ওই কোনো বিদেশে জানে, ও দেশেই আছে, তা তুমি মিথ্যা কথা বললা কেন? এরকম কয়েকটা প্রমাণ যখন ধরাই দিলাম তখন কবিরাজ বেটা বুঝে গেছে যে তার পায়ের নিচে মাটি নেই এবং তার পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে। পরে আমারে বলে, রাফি দেখো তুমি আমার ছেলের মতো, তুমি আমার ক্ষতি করো না, আমি তো তোমাকে মাসে মাসে টাকা দিতেছি, তবে আমি তোমাকে এবার একটু বাড়াইটা দিলাম। না বাড়াই না, আমরা কাগজ কলম নিয়ে বসবো, একটা ডিমও যদি তুমি পাও ওই ডিমাটা ভাইঙা অর্ধেক তোমার দেবো, অর্ধেক আমরা নিয়ে যাব। তুমি যদি রাজি থাকো তাহলে তুমি করো, আর রাজি না থাকলে এখন আমি থানায় ফোন দিব। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে। এরপরে আমরাও তখন এই ভণ্ড কবিরাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খুব কঠিনভাবে হচ্ছে এরকম করে পাহারা দিতেছি, মানুষ আনতেছি, টাকা পয়সা নিতেছি এবং আমরাও তখন হুড়দুম টাকা ইনকাম করতেছি। কবিরাজ আমাদেরকে অনেক টাকা দিতেছে, আমরাও মগর খুব ভালোভাবে চলাফেরা করতেছি, মুভি দেখতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি। সকালবেলা কবিরাজের আসরে বসি, এলাকার সব মানুষরা বলে এই ছেলেফেলেগুলো ভালো হয়ে গেছে, এই কবিরাজটা গ্রামে আসার পর থেকেই এই ভণ্ড ছেলেগুলা ভালো হয়ে গেছে, ওরা দিনের রাস্তায় চলে আসছে, ওরা এখন নামাজ পড়ে, কবিরাজের সাথে থাকে, কবিরাজটা অনেক ভালো। মানে আমাদেরকে দিয়ে কবিরাজ আরও লিপলেট হচ্ছে। যাই হোক এরকম করে আরও প্রায় 7-8 মাসের মতো কেটে গেল। দুই বন্ধুরাই কিন্তু হুড়দুম টাকা ইনকাম করতেছি। তো এই যে আমরা টাকা ইনকাম করতেছি, এইভাবে টাকা ছড়াইতেছি, টাকা খরচ করতেছি, গ্রামে তো আরও ছেলে ফেলে আছে, ওরাও তখন আমাদেরকে টার্গেট করে ফেললো যে আমরা এই টাকা কোত্থেকে পাই, এই টাকা পাওয়ার উৎস কী। তখন তারা বুঝে গেল যে আমরা কবিরাজকে ধরে টাকা পয়সা ইনকাম করতেছি, কবিরাজদের ধরে টাকা খাইতেছি। এটা মোটামুটি তারা তখন বুঝে গেল। বুঝে যাওয়ার পরে বলে না যে অতি শোকে থাকলে তাঁতি নষ্ট হয়ে যায়, যা হয় আর কি। এইভাবে প্রায় 2 বছরের মতো আমরা কবিরাজের সাথে ছিলাম। 2 বছরে আমরা বন্ধুরা অনেক টাকা ইনকাম করি। 2 বছর পরে ভাই হঠাৎ করে আমার এক বন্ধু বলতেছে ওর মাংস খেতে ইচ্ছে করতেছে, মানে ওর মাংস খাবে, মানে মাংস বলতে আপনার গরুর মাংস খাবে, একটা গরু জবাই দিবে। তো কবিরাজের এখানে যে পরিমাণের গরু পাই আমরা, ওইগুলো সব কিছুই কবিরাজের চালাফেলা নিয়ে যায়। আমরা একটা দাম নির্ধারণ করি, ওই দাম নির্ধারণ করে অর্ধেক পরিমাণ টাকা আমাদেরকে দিয়ে দেয়, আর বাকি এটা নিয়ে ওরা বিক্রি করে। তা আমি বললাম যে গরুর মাংস যদি খেতে হয় কবিরাজের এখান থেকে একটা গরু আমরা রেখে দেবো, কারণ ওনার এখানে তো গরু আসেই, একটা গরু রেখে আমরা জবাই দিয়ে সবাই মিলে খাবো। আমরা বলতেছি যে না, কবিরাজের এখান থেকে গরু খাবো না, আমরা গরু চুরি করব। আমাদের অনেক ইচ্ছা, মানে আমার বন্ধু বলতেছে অনেক ইচ্ছা যে কোনোদিন অনেক চুরিদারি করি না, একটা গরু চুরি করে না পিকনিক করে খাবো। আমি বললাম দেখ এটা ভালো হবে না বন্ধু, কারণ আমরা যদি কোনোভাবে ধরা পড়ে যাই তাহলে গ্রামে আর মুখ দেখাতে পারবো না। এমনি আমরা এখন অনেক ভালো আছি, আজকে বহু বছর সাধনা করার পরে নিজেদের যে কালি ছিল, যে কলঙ্ক ছিল, কলঙ্কটা মোচন হয়ে গেছে। এখন তুই আবার নতুন করে এই কলঙ্কটা গায়ে মাখিস না। আমার বন্ধুদেরকে আমি মানাইতে পারলাম না, ওরা চুরি করবে। তারপরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক বাড়ি থেকে তখন গরু চুরি করবে, ওই বেটা আবার গরু পালতেছে, ওই গরুর ফার্ম থেকে ওরা দেখে শুনে, আর ওর ওই গরুর ফার্মে ছোট প্রজাতির গরু উঠেছিল ওই সময়। এই গরুগুলো কোন দেশের গরু জানি, অনেকটা ছোট, মানে বয়স হলো ছোট থাকে। এই গরুর মাংস ওদের খাইতে ইচ্ছে হয়েছে। ওই গরুটা তখন ওই গরুর খামার থেকে ওরা চুরি করে, একটা গরুই চুরি করে। এবং শুনেছিলাম ওই একটা গরুর দামই নাকি 3-4 লাখ টাকা। মানে গরুর মাংসটা অনেক স্বাদের, ওই ছোটো আকারের গরু হয়, এগুলো বিদেশি জাত আর কি। উনি গরুর খামার করছে, খামার থেকে আমরা তখন চুরি করে আনলাম। আইনা যেই আপনার যে মানে যে আমাদের যে ছিল, আপনার যে কবিরাজ ছিল, কবিরাজের ওইখানে আমরা এটা জবাই করে আমরা সহ কবিরাজ আমরা এটা খাইলাম। রাতে খাওয়ার পরে যাই হোক এরকমভাবেই চলল। কিন্তু ভাই ঘটনা যে এত দূর পর্যন্ত গড়াবে আমরা কিন্তু বুঝতে পারিনি। মূল বিষয় হচ্ছে আমরা যার গরু খাইছি ওই বেটার মানে শালা, মানে ওয়াইফের ছোটো ভাই একজন কোন থানার জানি অনেক বড় এক দারোগা, এটা কিন্তু আমরা জানতাম না।
তো এখান থেকে গরু চুরি করে এনে আমরা খাইছি, খাওয়ার পরে উনি আবার তদন্ত শুরু করছে। তো আমাদের পিছনে তো লোক আছে, তদন্ত করতে করতে একটা পর্যায়ে বের করে ফেলছে যে আমরা এই গরুটা খাইছি এবং আমরা কবিরাজ সহ এখানে আমরা গরুটা খাইছি। তো এই লোকে তখন করলো কি, তার শালাকে, যে শালা ছিল শালারে ফোন করলো, ফোন করে বলল যে এখানে কবিরাজি হইতেছে, বন্ডামি হইতেছে এবং আমার গরু এখানে জবাই করে খাইছে। এই বলে তিনি তখন, ওনার শালা তখন আমাদের থানায় ওসি সাহেবের কল দিল। কল দিয়ে এই কবিরাজের নামে একটা মামলা দায়ের করালো এবং মামলা দায়ের করার পরেই 2-3 দিন পরে হঠাৎ করে এখানে এসে পুলিশ রেড দিল। তা আমার বাবা তো কোনো সময় আমার পক্ষে ছিল না, আমার বাবাকে তো আমি কোনো সময় আমার পক্ষে পাই নাই। আমি বিপদ আপদে যতই পড়েছি, আমার বাবা কিন্তু কখনো আমার পক্ষে ছিল না। বাবার মূল বিষয় ছিল যে বাবা আমাকে পছন্দ করতো না। এই যে আমি এগুলো করতেছি, আমার বাবার এগুলো পছন্দনীয় ছিল না এবং পছন্দ না থাকার কারণে বাবা এগুলো দেখতে পারতো না। পরে যাই হোক, এইভাবে আমি খুব ঝামেলায় পড়ে যাই এবং থানা থেকে পুলিশ আসে, এসে আমাদের যে মণ্ডপ ছিল এবং যা যা ছিল সব কিছু ভেঙে ফেলে এবং ভেঙে ফেলার পরে আমাদের যে কিছু পিছনে শত্রু ছিল তারা তখন মোটামুটি জিনিসটা টোয়াই দেয় যে আমার কবিরাজও বন্ড। এবার কবিরাজ সহ আমরা যারা ছিল আমাদের সবাইকে ধরে থানাতে নিয়ে যায় এবং ওই গরু চুরির অপরাধে ওই কবিরাজ সহ ফেসে যায়, ওই কবিরাজকে সহ নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে এই কবিরাজের আস্তানা ছিল পুরো আস্তানায় ভেঙে দেয়। থানায় নিয়ে যাওয়ার পর আমাদেরকে যখন মারধর করে, আমার বন্ধুরা সব কিছু সত্যতা স্বীকার করে বলে যে আমরা কবিরাজকে এই জায়গায় আনছি, এরকমভাবে আনছি। মানে কবিরাজের যে গোপন কথাবার্তাগুলো ছিল মায়ের তাড়নায়, রিমান্ডের তাড়নায় আমরা তখন সব সত্য স্বীকার করি। এবং ওই মুহূর্তে মানে যেই থানার ওসি ছিল তিনি তখন আমার আব্বাকে ডেকে বলে যে আপনি খুবই সম্মানিত একজন মেম্বার এবং আমরা যতটুকু এই এলাকার এমপিকে দেখি আপনাকে আমরা সেম নজরে দেখি, যদিও আপনি একজন মেম্বার হয়ে থাকেন। আপনার গ্রামে এই ধরনের ভণ্ড কবিরাজি হইতে আছে, এগুলো এই লোকেরা স্বীকার করছে। আমার আব্বাও আগ থেকে মোটামুটি জিনিসটা জানাজানি ছিল, কিন্তু ওভাবে আমার আব্বা কখনো ইনকোয়ারি করে নাই। আমার আব্বা তখন গ্রামের লোকজন মিলে, যেহেতু কবিরাজকে পুলিশে ধরে নিয়ে গেছে, ওর চেলা ফেলাদেরকে আমাদের গ্রাম থেকে পিটে ওই জায়গাটা মানে একদম মানে আপনারা ভালো করে ফেলছে, ভেঙে টেঙে একদম ঠিকঠাক করে ফেলছে। ঠিকঠাক করার পরে আমার আব্বা কিন্তু আমাকে আর জেল থেকে বের করে নাই এবং সেখানে আমাদের অন্য বন্ধুদের সাথে আমাকেও তখন চালান করে দেয়, ওই কবিরাজকেও চালান করে। আমার চালান হয়ে যাওয়ার পরে প্রায় মাসখানিক পরে আমার মা তখন আমার এক মামাকে ধরে আমাকে ওখান থেকে বের করে আনে। খুব কষ্টে পরে আমার মা আমাকে বের করে আনে, কিন্তু বাবা ডিরেক্টলি বলে দেয় আমি যাতে কখনোই গ্রামে না আসি। বাবা গ্রামে আমার ছায়াটাও যাতে না দেখে মাকে বলে দেয় যে তোর এই ছেলে যাতে গ্রামে না ঢুকে। পরে আমি এখান থেকে মামাদের বাড়িতে যাই। মামাদের বাড়িতে যাওয়ার পরে মামাদের বাড়িতে গেলাম, যে ওইখানে মামাদের সাথে থাকতেছি মামার বাড়িতে। এইভাবে কিছুদিন থাকার পরে এরই মাঝে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার বন্ধুরা কেউ জেলে, কেউ বের হয়েছে, বা আর কারোর সাথে আর কোনো সম্পর্ক না। আমাদের যে একটা স্থান ছিল এটা পুরো ভেঙে গেল। নানা বাড়িতে থাকার পরে আমার দুঃসম্পর্কের এক মামাতো ভাইয়ের সহযোগিতায় আমি তখন ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে আমার তো চলাফেরা করার মতো টাকা ওই সময় আমার কাছে আর ছিল না। ঢাকায় চলে গেলাম এবং ঢাকায় চলে যাওয়ার পরে সেখানে আমি একটা মোবাইল দোকানে চাকরি নিলাম। তো মোবাইল দোকানে চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ সময়গুলো ভালোই কাটতেছে, টাকা পয়সা কিছু ইনকাম করতেছি এবং আস্তে আস্তে যে মোবাইলের যে মেকানিকের যে কাজটা, মানে মোবাইল রিপেয়ার করা, আমি তখন মোবাইল রিপেয়ারের কাজটা তখন শিখতেছি। আস্তে আস্তে করে মোবাইল নষ্ট হলে মোবাইল ঠিক করা, এবং ওই মোবাইলের কাজ শিখতে গিয়ে আমি দেখলাম যে এখানে চরম লেভেলের প্রতারণা। অনেকেই দেখা যায় যে তাদের মোবাইলটা 1 মিনিটে অন করে দেওয়া যায়। আমি চাইলে 1 মিনিটে অন করতে পারবো, 1 সেকেন্ডে অন করতে পারবো, কিন্তু এই মোবাইলটা আমরা বলি মাদারবোর্ডের সমস্যা, ওই বলে আমরা 800-1000 টাকা পর্যন্ত বিল করি। এই ধরনের সমস্যাগুলো আমরা করি এবং আমাদের এই যে মার্কেটে আমরা কাজ করতাম আমরা সবাই সিন্ডিকেট ছিলাম। মানে এই সমস্যাতে আমরা যখন ধরেন একজন আমাকে দেখানোর পরে তখন বলে যে আমাকে দিয়ে কাজ করাবেন, আমি তখন মোবাইলে একটা দাগ দিয়ে দিই, মোবাইলের পিছনে একটা দাগ দিয়ে দিই। এই দাগটা দেওয়ার পরে অন্য কোনো দোকানেও যদি নিয়ে যাওয়া হয়, খুব ক্ষুদ্র একটা দাগ, এটা কিন্তু জেনিয়ার মোবাইল তিনি কিন্তু বুঝবে না। এখন যার কাছে মোবাইলটা দেবো সে হাতে নিয়ে কিন্তু ওই দাগটা দেখে বুঝে যায় যে আমি রেটটা কত বলছিলাম। ওখানে কিন্তু রেটটা মানে আমাদের সিগন্যালের রেটটা দেওয়া থাকে। আমার ওই বন্ধুও তখন বলবে, মানে ওই দোকানদারও বলবে, সেম রেটে বলবে। তো দেখা যায় সে আরও 100 টাকা বাড়াই বলবে যাতে আমাদের এখানে করে। তো এই জন্য আমাদের ওই মার্কেটে সবার মাঝে মিল ছিল, যার জন্য আমরা মোটা অঙ্কের টাকা ইনকাম করতাম। তো আমি ওইখানে যাওয়ার পরে অনেক টাকা ইনকাম করতেছি এবং টাকা ইনকাম করে আমি ওই হুড়দমভাবে উড়াইতেছি। আমার বাবা আমার উপরে সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছে। আমি যে ওনার সন্তান এবং আমি যে ওনার উরুতে জন্ম হয়েছি, আমি যে পৃথিবীতে আসছি, আমার বাবা এই নিয়ে কোনো রকমের মাথা ব্যথা নাই। আমার আব্বার ছেলে একটা, মেয়ে একটা, আমার বড় আপুকে বিয়ে দিছে, আর আমার বড় ভাইয়া কাতারে থাকে, তারাই হচ্ছে আমার আব্বার সন্তান। আমি কিন্তু আমার আব্বার সন্তান না। এমন করে আমি তখন এই মোবাইল দোকানে থেকে আমি তখন আরেকটা মোবাইল দোকানে চলে যাই। এরকম করে মোবাইলের রিপেয়ারিংয়ের কাজ করতেছি। তো এক বাসায় ভাড়া থাকতাম।
তো ভাড়া থাকতাম ওই বাসা, ভাড়াটাও মানে ওই বাসাটাও মোটামুটি অনেক সুন্দর ছিল, অনেক পরিপাটি ছিল। তো আমাদের বাসার পাশেই ছিল একটা ওমেন্স কলেজ ছিল ঢাকারই। তো ওই ওমেন্স কলেজের হোস্টেলটা আমাদের বাসা থেকে দেখা যাইত। তো দেখা যাইতে বলতে ওইখানে একটা মেয়ে ছিল, নাম ছিল হচ্ছে সুইটি, এবং ওই মেয়েটা একেবারে সুইটির মতোই সুইট ছিল, বাড়ি ছিল বরিশালে। তো ওই মেয়েটা আমি তার মেয়েটার অনেক পছন্দ করতাম। মাঝে মাঝে বারান্দায় আসতো, আমি আমার বারান্দা গেলে ওদের বারান্দাটা দেখা যাইতো, মানে জাস্ট একটা দেওয়াল ছিল, ওয়ালটা নিচু ছিল, যার জন্য বাইরে মানে ওদের তো হচ্ছে কলেজ ভিতরে, তো ওই কলেজের ভিতরে দেখা যাইতো। 3 তলার উপরে ছিল মেয়েটার হোস্টেল, আমার রুমও 3 তলায়। তা আমি তখন এই বাবাই হচ্ছে মেয়েটার সাথে দুষ্টামি করতাম, মাঝে মাঝে কথা বলতাম, উকি মারতাম। তো আমি একদিন একটা দূরবীক্ষণ যন্ত্র কিনে নিয়ে আসি। তো দূরবীক্ষণ যন্ত্রটা নিয়ে আমি তখন এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি মেয়েটারে, আমার ভালো লাগে আর কি। এরকম করে বেশ কয়েকদিন এভাবে উকি ঝুঁকি মারতে একটা পর্যায়ে ওই উমেন্স কলেজের এক দারোয়ানের সহযোগিতা আমি তখন এই মেয়ের নাম্বারটা জোগাড় করি, মানে সুইটির নাম্বারটা আমি নেই। এবং নেওয়ার পরে 5-6 দিন পরে একদিন আমি কল দেওয়ার পরে মেয়েও দেখে আমার সাথে খুব সফট, মানে অনেকভাবে কথা বলতেছে, মানে খুবই তার ভিতরে কোনো সংকোচ নাই, খুব ভালোভাবে কথা বলে। অ্যান্ড এরকমভাবে 2-3 দিন কথাবার্তা বলার পরে একদিন আমরা দেখা করার পরে আমার বাড়িও যেহেতু বরিশাল, ওর বাড়িও বরিশালে, তাই মোটামুটি দুজনের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একটা বোঝাপড়া হয়ে যায়, এবং কথাবার্তার খুবই মায়া ভালোবাসা জমে যায়। আমরা এক ধরনের একটা রিলেশনে জন্মে যাই। তো আমাদের রিলেশনটা খুব কম সময়ে হয়ে যায়, কারণ ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি। তো আমাদের রিলেশন হতে খুব বেশি সময় লাগে না, আমরা ঘোরাফেরা করি। ও হোস্টেলে থাকে, হোস্টেলে থেকে পড়াশোনা করে, ওর বাড়ি বরিশাল হলেও ওর বাবা মা ঢাকাতেই থাকতো। তো বাবা মারা হচ্ছে অনেক দূরে থাকে, ওখান থেকে কলেজটার ডিস্টেন্স অনেক দূরে, যার জন্য তাকে হোস্টেলে রাখছে। এভাবে চলাফেরা করতে করতে আমার মেসেজে আরও বন্ধুরা থাকতো, ওরা তখন এই বিষয়টা খুব ভালোভাবে নিত না। একটা পর্যায়ে ওরা ভাবলো যেহেতু আমি কলেজের মেয়ের সাথে রিলেশন করি, এখানে একটা ঝামেলা হয়ে যেতে পারে, আমাকে হোস্টেল ছেড়ে দিতে বললো। যেহেতু হোস্টেল ছেড়ে দে, এখানে তুই থাকিস না, মানে ওই মেস তুই থাকিস না, মেস তুই ছেড়ে দে, এই মেসে তোকে রাখবো না, কারণ তুই কলেজের মেয়ের সাথে প্রেম করিস। এর আগেও নাকি এই মেসেরই এক ছেলে কলেজের মেয়ের সাথে প্রেম করছে, এরপরও ওদের অনেক ঝামেলা ফোয়াইতে হয়েছে, কলেজের মেয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, এই জন্য আমারে বলে যে মেস ছেড়ে দেওয়ার জন্য। পরে আমি এই বিষয়টা তখন সুইটির সাথে আলোচনা করি যে সুইটি, আমাকে তো মেস থেকে বের করে দিতেছে, সবাই মিলে বলতেছে যাতে আমি ম্যাচ থেকে চলে যাই। তো ও আমাকে বলতেছে কেন? আমি বললাম যে তোমার সাথে আমার সম্পর্ক, তুমি হচ্ছে কলেজের ভিতরে থাকো, আমি কলেজের বাইরে থাকি, তোমাদের মাঝে তোমার সাথে আমার একটা প্রেম ভালোবাসা চলতেছে, তো এটা হয়তো একটা সময় গাছ হয়ে দাঁড়াবে, কোনো একটা সমস্যা হবে, এই জন্য সবাই মিলে আলোচনা করে আমাকে ম্যাচ থেকে বের করে দিচ্ছ। আমাকে বললে তুমি আমাকে বিয়ে করে ফেলো, তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো তাহলে আমি তোমার বউ হয়ে যাবো, এরপর আমাকে কেমনে তোমাকে বের করবে কেমনে, আমাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। মানে আমি কিন্তু ওকে এতটাই পছন্দ করতাম, ও বললেই কিন্তু আমাকে বিয়ে করে ফেলবো। আমি কিন্তু যে কোনো সময় ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে আমি ওকে পছন্দ করে ওকে বিয়ে করব, বিয়ের কথাটা আমি ওকে বলবো। কিন্তু ও তখন নিজ মুখ থেকে আমাকে বিয়ের কথাটা বলে দিল যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমি তখন ওর কথা রাজি হয়ে গেলাম, এবং রাজি হয়ে আমার মেসের লোকজনকে জানাইলাম যে আমি তো সুইটিকে বিয়ে করব, এবং সুইটি আমাকে বিয়ে করতে রাজি আছে। সবাই বলে যদি বিয়ে করো তাহলে কোনো সমস্যা না, তাহলে বিয়ে করো। পরে আমি সুইটিকে বিয়ে করলাম, এবং বিয়ে করার পরে সুইটি তখন তার বাসায় মানে মেসে থাকতো, আমি আমার এখানে থাকতাম। তো ওরকম মোবাইল দোকানে চাকরি করতাম, ওর সাথে চলাফেরা করতাম। যেহেতু মোবাইল দোকানে কাজ করি, এবং মোবাইলে রিপেয়ারের যারা কাজ করে ঢাকাতে, ওরা কিন্তু অনেক টাকা ইনকাম করে, মাস শেষে অনেক টাকা ইনকাম, যেটা দেখা যায় একটা ভালো সরকারি চাকরি করেও ইনকাম করা যায় না, এবং কাঁচা টাকা, নগদ টাকা। তো আমার ওই টাকা নিয়ে আমি ওর সাথে প্রচুর ঘুরে বেড়াতাম, এখানে সেখানে, এই জায়গায় ওই জায়গায় প্রচুর ঘুরে আমাদের হতো। এইভাবে আমার জীবন থেকে প্রায় আরও প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। আমি তখন প্রায় আমার বয়স অনেক হয়ে গেছে, প্রায় বিয়ের বয়স পার হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমার আম্মা সবসময় আব্বার সাথে জ্ঞান করতো যে আমার রাফির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, ওকে একটু বিয়ে শাদী করায়, সংসারী করো, সংসারী করলে হয়তো ভালো হবে, এটা ওইটা বললো। তো বলার পর আমি তখন আপনার রমজানের ঈদে বাড়িতে গেছি, ঈদের 2 দিন আগে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার আব্বা কিন্তু আমার সাথে কথা বলে না। আমার আম্মা তখন আমার বলতেছে একটা কাজ কর, বিয়ে শাদী কর, এবং বিয়ে শাদী করে সংসারী হ, এটা আমাকে বলে। কিন্তু আমি যে টাকা দিয়ে বিয়ে করছি এটা কিন্তু আমার আম্মাকে বলি নাই। অ্যান্ড আম্মাকে না বলার কিন্তু আরেকটা বড় ধরনের কারণও আছে। বড় ধরনের কারণ হচ্ছে এইটা, আমি কিন্তু বিষয়টা আগে জানতাম না, মানে এই বিষয়টা আমি আগে জানতাম না, পরে জানতে পারছি সুইটির সাথে রিলেশন করার পরে, যে সুইটির আগে একটা বিয়ে হয়েছে এবং ওর একটা বাচ্চাও আছে। তো ওই বাচ্চাটা ওর হাজব্যান্ডে নিয়ে গেছে, এবং অনেক বছর সুইটি পড়াশোনা করে না, এরপর আবার পড়াশোনা শুরু করছে। তো আমি চিন্তা করছি, আমি যদি এখন আম্মুর কাছে এই বিষয়টা বলি যে সুইটি মেরিড, ওর একটা বাচ্চা আছে, তাহলে তো আম্মু আর মেনে নেবে না। আর আমিও যে সারা জীবন সুইটির সাথে থাকবো ওরকম কোনো সম্পর্ক নিয়েও কিন্তু আমি বিয়ে করি নাই, শুধুমাত্র হোস্টেলে থাকার জন্য, কারণ হুট করে আর হোস্টেল পাবো না,
আমার দোকান থেকে হোস্টেলটা খুব কাছে, হোস্টেলটা আমার লাগবে, হোস্টেলটা থাকবে, আর আমারও একটা বউ মানে টেম্পোরারি দরকার আর কি। এই জন্য আমার সুইটিকে বিয়ে করা, কোনোভাবেই সংসার করার উদ্দেশ্যে কিন্তু আমি বিয়েটা করি নাই। তো এই জন্য আমি আম্মাকে বলতেছি না। এরকম করে ঘোরাফেরা করতে করতে আম্মা আমাকে বলে যে আমরা ঈদে একটা মেয়ে দেখতে যাব, এখন এই মেয়েটা তোর পছন্দ হয় কিনা তুই দেখবি। আমার আম্মা আমাকে বলে ঈদের পরে নিয়ে যাবে। তো এখন আমার আম্মা আমাকে নিয়ে গেল, মেয়ে দেখাইলো। ভাই মেয়ে দেখে আমার মেয়ে এক ফোঁটাও পছন্দ হয় নাই। মানে মেয়ে একদম কালো কুৎসিত বর্ণের ছিল এবং চেহারার অবস্থা খুবই খারাপ, আমার পছন্দ হয় নাই। বাড়িতে আসার পর আমি আম্মারে বললাম যে আম্মা মেয়ে আমার পছন্দ হয় নাই। রাতের বেলায় আব্বা তখন কথাটা শুনছে, পাশের রুমে ছিল, আব্বা তখন লাফ দিয়ে উঠছে, এই মেয়ে পছন্দ হয় নাই মানে? এই বেটা তোর কাছে কে মেয়ে বিয়ে দিব? তোর কাছে মেয়ে বিয়ে দিবে কে? তুই আবার পছন্দ খুঁজতেছিস, তোর কাছে মেয়েটা বিয়ে দিবে কে? আর অমুকে এই বেটা যে তোর কাছে মেয়ে দেখাইছে এটাই তো তার শতকলের ভাগ। তুই তো একটা গরু চোর, একটা গরু চোরের কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? তোর যদি বিয়ে করাই, যদি একান্তই বিয়ে করতে চাইলে ওই মেয়েকে তোর বিয়ে করা লাগবে। আমার আব্বা খুব রেগে গেল আর কি। আর আমার আব্বাও রাগি টাইপের একটা মানুষ, আর বয়স হয়েছে তো মানে ইদানিং আর রাগ কন্ট্রোল করতে পারে না। আগে যদিও টুকিটাকে রাগকে কন্ট্রোল করতে পারতো, বাট এখন আর রাগ কন্ট্রোল করতে পারে না, প্রচুর রেগে যায়। রেগে গিয়ে আমার আম্মাকে মানে একদম সাফভাবে জানাই দিতেছে যে তোর ছেলেকে বল যদি বিয়ে করা লাগে তাহলে ওই মেয়েরই বিয়ে করতে হবে, এবং ওই মেয়ের নাম ছিল ইবারই বিয়ে করতে হবে, অন্য কোনো জায়গায় আমি বিয়ে করাবো না। ওর এত বড় সাহস, মেয়ে দেখার পর আইসা বলতেছে মেয়ে ওর পছন্দ হয় নাই। আরে তুই পছন্দের কি বুঝিস? এরকম করে বলতেছে। এবং আমাকে তখন বাড়ি থেকে আর আসতে দিচ্ছে না। আমার মা বাড়িতে আটকাই ফেলছে, আমাকে বিয়ে শাদী করাবে, এবং বিয়ে করার জন্য আমার আম্মা তখন হুমড়ি খেয়ে পড়ছে যে ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। কোনোভাবে আম্মাকে বুঝাইতে পারি না, কোনোভাবে আম্মাকে মানাইতে পারি না। একটা পর্যায়ে চিন্তা করলাম যে বিয়ে করে ওখান থেকে পালায়ে যাব, বিয়েটা করে পালায়ে যাব। এবার বললাম যে ঠিক আছে আমি বিয়ে করব। তখন পারিবারিকভাবে আমার বাবা যেহেতু একজন মেম্বার ছিল, একেবারে আয় উল্লাস করে অনেক মজা মাস্তি করে ধুমধাম করে তখন আমার সাথে এই ইবার বিয়ে দেয়। এরই মাঝে কিন্তু আমার সুইটির সাথে ফোনে কথা হচ্ছে অলওয়েজই। সুইটি ঢাকাতে আছে, আমার সাথে কথা বলতেছে, কি করতেছো, কেমন আছো, সব কিছু আমার খোঁজখবর নিচ্ছে, আমি ওর খোঁজখবর নিতেছি। কিন্তু এরই মাঝে আমি গ্রামে কিন্তু ইবাকে বিয়ে করে ফেলি। তো বিয়ে করার প্রায় 15 দিন পরে আমি তখন মারে বললাম, মা বড় ভাইয়া তো কাতারে থাকে, সে টাকা পয়সা ইনকাম করে, আর আমার বাবাও তো আমার টাকা দেন, আমি নতুন বিয়ে করছি, আমার ঘরে বউ আছে, তা আমি ঢাকাতে যে কাজটা করি আমি আমার কাজে চলে যাই। আমার আম্মাকে বলতেছি, আম্মা আমাকে বলে এরকম করে নতুন বউ ঘরে রেখে যাওয়াটা কি ঠিক হবে? আমি যে ঠিক হবে না কেন, আমি তো ছিলাম 15 দিন ছিলাম, 15 দিন পরে তো আর নতুন বউ তো আর নতুন থাকে না। তো আমি ঢাকায় চলে যাই, আমি গিয়ে আমার কাজে যাই, কারণ আমার তো টাকা পয়সা ইনকাম করতে হবে। আমার আব্বা তখন বললো হ্যাঁ তাহলে ঢাকায় চলে যাক। আমি তখন ঢাকায় আসি, এবং ঢাকা আসার পরে এই সুইটির সাথে দেখা করি। সুইটি আমাকে বলে এতদিন কেন ছিলা? আমি বললাম পারিবারিক সমস্যা ছিল, এই জন্য আসতে পারি নাই, সমস্যার সমাধান করে আসছি। আর এদিক দিয়ে ইবা আমাকে গ্রাম থেকে ফোন দিতেছে যে তুমি আসো না কেন, আমাকে ঢাকায় নিয়ে যাও, ঢাকায় আনার জন্য আমাকে প্রেশার দিতেছে, চাপ দিতেছে। তো এই বিষয় নিয়ে আমি আর কোনো কিছু বলি না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি চিন্তা করলাম কিছু টাকা আমার প্রয়োজন, আমি একটা দোকান দিব। তো এভাবে কয়েকদিন পর আমি তখন বাড়িতে গেছি, আরও প্রায় মাসখানিক পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমি ইবারে বললাম, ইবা এমনি আমি একটা দোকান দিব, তুমি কি বলো? বলে তোমার আব্বার কাছে টাকা চাও, তোমার আব্বার কাছে চাইলেই তো হয়। এবং আমি আমার আব্বার কাছে টাকা চাইতে পারবো না, আমার আব্বা যেই পরিমাণের রাগী মানুষ, আমাকে মেরে ফেলবে, আমি টাকা চাইতে পারবো না। তুমি যদি পারো তোমার বাবার বাড়ি থেকে আমাকে 5 লাখ টাকা কিনে দাও, আমি একটা দোকান দেবো ঢাকাতে। তো আমাকে বলে 5 লাখ টাকা কি দোকান হবে? 5 লাখ টাকা তো সালামিয়ে লাগে, 20-50 লাখ টাকা সালামিয়ে লাগে। আমি বললাম যে না, অত বড় দোকান না, দোকানের ভিতরে আমি একটা টুল নিয়ে বসবো, জাস্ট মোবাইল ঠিক করবো, অতটুকুই, আমি একটা নতুন কোনো দোকান দিব না। ও তখন ওর বাবার সাথে কথা বললো, ওর বাবা মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। আবার ইবা বলল যে ওর বাবাকে কিন্তু বললেন না, মানে আমার মেম্বার যে বাবা আছে বাবারে বলতে মানা করলো। তারপরে ইবার বাবা আমাকে 5 লাখ টাকা ম্যানেজ করে দিল গোপনে। আমার আম্মা শুধু জানতো, আমার আব্বা কিন্তু জানতো না। গোপনে 5 লাখ টাকা ম্যানেজ করেছে। আর আমার আব্বা কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেবে না। আব্বার কথা হচ্ছে আমি আব্বার সন্তান না, আমি টাকা পয়সা যা ইনকাম করব নিজে করব। আব্বা আমাকে কোনো রকম টাকা পয়সা দিয়ে হেল্প করবে না, আব্বার কথা স্ট্রেট কথা। তো যাই হোক, আব্বা যেহেতু টাকা পয়সা দিবে না, আব্বা টাকা পয়সা আমি চাইও না। তো এবার বাপের বাড়ি থেকে আমি তখন 5 লাখ টাকা নিয়ে আসি। 5 লাখ টাকা নিয়ে এসে পরে আমি তখন ঢাকাতে দোকানটা শুরু করলাম। তো ঢাকাতে আমি যেখানে দোকানটা দিলাম, আমি এখানে একটা ধরা খেয়ে গেছি বলতে আমি এখানে দোকানটা দেওয়ার পরে আমার সামনেই হচ্ছে আরেকটা দোকান, মানে একদম বড় একটা মোবাইলের দোকান, মোবাইল ঠিক করার দোকান হয়ে গেছে। তো যার জন্য আর কাস্টমার আমার এদিকে আসে না। তো এখানে 5 লাখ টাকা আমি পুরোপুরিভাবে ধরা খাইলাম, কিন্তু তারপরেও করতেছি, টুকিটাকি ইনকাম হচ্ছে, ওইটা করতেছি। তো এদিক দিয়ে খুব প্যারার মধ্যে আছি। একে তো সুইটি আমাকে বলতেছে তুমি আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, আমি তোমার বাসায় যাব, থাকবো। আর এদিক দিয়ে আমার বউ ইবা আমাকে ঝামেলা করতেছে, তুমি যেহেতু ঢাকায় থাকো আমাকে ঢাকায় নিয়ে যাও, আমি ঢাকায় যাব। মানে আমি এখন এতটাই বিকাদায় পড়ে গেছি, ইবা চাচ্ছে ঢাকায় আসতে আর এই সুইটি যাচ্ছে গ্রামে যাইতে।
মাঝখানে তখন খুব ঝামেলায় পড়ে গেলাম যে এই মুহূর্তে আমার কী করা যায়, আমি কী করতে পারবো। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করতাম যে আল্লাহ তুমি আমরা বাঁচাও। আমি তো দুটানার মধ্যে পড়ে গেলাম। অ্যান্ড এই দুটানার মধ্যে পড়ার পরে হঠাৎ করে একদিন, মানে এটা যদিও একটা সুখ সংবাদ ছিল, বাট আমার জন্য মনে হলো যেন একটা সুখের সংবাদ। এরকম যে বজ্রপাতে, মানে যেটাকে গ্রামের ভাষায় ঠাড়া বলে, বজ্রপাতে আমাদের বাসার ছাদের উপরে ঠাড়া পড়ে আমার বউ ইবা মারা যায়। হঠাৎ করে আম্মা আমাকে দুপুরবেলা ফোন দিয়ে বলে যে ইবা মারা গেছে, এইভাবে ঠাড়া পড়ে আসমান থেকে বজ্রপাতে ইবা মারা গেছে। তো শোনার পরে জিনিসটা আমার কাছে একটু প্রথমে খারাপই লাগলো যে মারা গেল, সত্যলে তো আমার বউ ছিল। পরে আমি সুইটিরে বললাম যে সুইটি, আমার এক দুঃসম্পর্কের দাদি মারা গেছে, আমার বাড়ি যেতে হবে। পরে সুইটি বলে ঠিক আছে তুমি যাও। ওই সময় আমি সুইটির সাথে বেশিরভাগ থাকতাম, একটা বাসা ভাড়া করি, ওই বাসা নিয়ে আমি সুইটির সাথে থাকি। পরে গ্রামে যাই, কিন্তু ইবা তো আমার পথের কাঁটা ছিল এবং পথের কাঁটা তখন পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড ইবাকে তখন দাফন কাফন করে আসলাম। এবার দাফন কাফন করে আমি পুনরায় আবারও তখন বাড়িতে ছিলাম কয়েকদিন, থেকে আমি আবার ঢাকায় চলে আসছি। ঢাকায় আসার পরে আমি সুইটির সাথে একই ঘরে খুব ভালো করে থাকতেছি, কিন্তু ইনকামটা ওভাবে হচ্ছে না, মানে ইনকামটা ওভাবে করতে পারতেছি না। যতইভাবে হচ্ছে দোকানটারে ভালো করে সাজানোর চেষ্টা করতেছি, একে তো হাতে বেশি একটা পুঁজি নেই এবং তার উপরে হচ্ছে দোকান ওভাবে চলে না। পরে চিন্তা করলাম যে কি করা যায়, মানে কি করলে মোটামুটি কিছু টাকা ইনকাম করা যাবে, ভালোভাবে চলা যাবে। এই জিনিসটা মাথার ভিতরে তখন আসলো। আসার পরে আমি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে মানুষকে যদি কোনোভাবে বোকা বানানো যায় তবেই বেশি টাকা ইনকাম করা যায়। যদি কোনো না কোনোভাবে মানুষকে বোকা বানানো যায় তবেই কিছু টাকা ইনকাম করা যায়। আমি যে 1 বছর ধরে কবিরাজের সাথে ছিলাম, তো কবিরাজের সাথে থাকার কারণে আমার কাছে মনে হলো যে আমি কবিরাজের পেশাটাকেই মানে চয়েস করে নিব। আর আরেকটা বড় কারণটা কি জানেন? আরেকটা বড় কারণ হচ্ছে আমি যেহেতু মোবাইল ঠিক করতাম, অনেক মহিলারা আমার কাছে মোবাইল ঠিক করতে আসতো। তো মোবাইল ঠিক করার পরে বিভিন্ন মহিলাদের মোবাইলের ভিতরে আমি বড় বড় কবিরাজদের নাম্বার পাইতাম। আমি এমন কোনো মহিলার মোবাইল পাই নাই যে মোবাইলের ভিতরে কবিরাজের কোনো নাম্বার নাই। কবিরাজের 2-3টা কবিরাজের নাম্বার তাদের ফোনে সেভ করা থাকবেই। তো আমার কাছে মনে হয় যে আমি কবিরাজিটাই করবো, কারণ কবিরাজি করে আমি অনেক টাকা ইনকাম করছি, তাহলে আমি কবিরাজি করবো। আর আমার পরিবারের সাথে আমার সম্পর্ক তখন থেকে একটু দূরে অলওয়েজ একটু দূরে, সবসময় একটু দূরে। হয়তো আমার মা আমার জন্য কান্নাকাটি করে, আমাকে ভালোবাসে, মার জন্য একটু কষ্ট হয়, বাবার জন্য আমার কোনো সময় কষ্ট হয় না। আর বাবাও আমাকে সন্তান হিসাবে কখনোই ওভাবে মানে আমাকে মূল্যায়ন করে নাই, দাম দেয় নাই। তো চিন্তা করলাম কবিরাজি পেশাটা যে করবো, কবিরাজিটা শিখবো কোথায়? আমি কবিরাজি শিখবো, ওভাবে ডিরেক্টলি বন্ডামি করবো না। বন্ডামি করবো ঠিক আছে, তবে মোটামুটিভাবে কবিরাজি শিখে তারপরে বন্ডামি করবো, ওভাবে বন্ডামি করবো না। তো এরকম করতে করতে হঠাৎ করে আমাদের বাসায়, আমাদের পাশের ফ্ল্যাটের এক লোকের সাথে আমার কথাবার্তা হলো এবং তিনার মাধ্যমে, তিনার চট্টগ্রামে অনেক ভালো একটা কবিরাজ আছে, ওই কবিরাজের সন্ধান তিনি আমাকে দিল। এবং ওই কবিরাজটা নাকি খুবই ভালো বিভিন্ন জায়গায় এবং খুবই মানে হার্ডলি উনি চিকিৎসা করে এবং ওনার চিকিৎসাতে মানে রুগীর 100% উপকার হয়, এরকম একটা কথা আমি তখন জানতে পারলাম। জানতে পারার পরে আমি তখন ওই কবিরাজের সাথে যোগাযোগ করলাম মোবাইল ফোনের মাধ্যমে। যোগাযোগ করার পরে আমি তখন কবিরাজের কাছে গেলাম একদিন। যাওয়ার পরে আমার ওই কবিরাজটাকে ভণ্ড মনে হয় না, মনে হয়েছে যে না, ওনার ভিতরে কিছু একটা আছে, কিন্তু উনি কোনো মুসলিম না, উনি একজন বৌদ্ধ কবিরাজ, মানে বৌদ্ধ যেটা মানে বুদ্ধিস্ট যাদেরকে বলে, বুদ্ধিস্ট টাইপের একজন কবিরাজ। এবং উনি মানে বেশিরভাগই শ্রীলঙ্কাতেই থাকে, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, বেশিরভাগই শ্রীলঙ্কাতে থাকে এবং শ্রীলঙ্কাতে ওনার বেশিরভাগ রুগী দেখে শ্রীলঙ্কাতে। পরে দেশে আসার পর আমি চিন্তা করলাম যে এই লোকটা থেকে আমি কবিরাজি শিখবো। মানে আমি তখন ওনার সাথে পার্সোনালি কথা বললাম এবং ওনাকে বিষয়টা জানালাম। তিনি আমাকে বলে, দেখো এটা খুব ভালো একটা উদ্দেশ্য না, তুমি বিয়ে করছো, তোমার বউ আছে, তুমি তোমার বউ নিয়ে থাকো, এই লাইনটা খুব বেশি একটা সুবিধা না। আমি তখন বললাম, দেখেন আপনি যেহেতু একজন মহা কবিরাজ, আপনি তো অনেক কিছু জানেন, তো আপনি তো বেশিরভাগ সময় শ্রীলঙ্কাতে থাকেন, তো আমি বাংলাদেশে আপনার এইগুলো দেখাশোনা করব, বা আপনি যে জায়গায় আছেন এই জায়গায় আমি দেখবো, আমি আপনার সাথে থাকবো, মানে খুবভাবে ওনাকে ধরলাম। এবং ওনার পূর্ব পরিচিত আরেক লোক ওনাকে তখন রিকোয়েস্ট করলো যে ও যদি আপনার কাছে শিখতে চায় আপনি ওকে কবিরাজি শিখান। তো সে তখন আমার কিছু ইন্টারভিউ নিল, আমাকে কিছু কথা জিজ্ঞেস করলো। যেহেতু দীর্ঘ বছর আমি একটা বন্ড কবিরাজের সাথে ছিলাম, তাহলে মোটামুটি একজন কবিরাজকে কীভাবে বশে আনতে হয় এই জিনিসগুলো আমার জানা আছে, যার জন্য আমি খুব কম সময়ে কবিরাজের মন জয় করে ফেললাম। সুইটি তখন ঢাকায় থাকতো, আমি তখন চিটংয়ে থাকতাম। এই কবিরাজের সাথে আমি তখন কবিরাজি করতাম। উনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, উনি জিন শোয়ার করতো, জিন আনতো, আবার জিন দ্বারা উনি কাজ করতো। এরকম করে আমি ওনার সাথে থাকতেছি প্রায় 4 মাসের মতো ওনার সাথে আমি ছিলাম চিটংয়ে। কিন্তু ওই সময় আমি দোকানপাট ছেড়ে দিয়ে টাকা কিন্তু সুইটিকে দিয়ে যাই, সুইটি চলার মতো টাকা সুইটিকে দিয়ে যাই। সুইটি ওর মতো করে বাসা ভাড়ায় ও আছে, আমি তখন চিটংয়ে এই কবিরাজি শিখতেছি। এভাবে মানে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখলাম যে কবিরাজ আমাকে কোনো কিছুই শিখাবে না।
উনি আসলে যে ওনার সাথে আমি থাকতেছি এগুলো সম্পূর্ণ ফাও। উনি আমাকে মাস শেষে 5-6 হাজার টাকা দিতেছে, উনি মনে করতেছে আমি ওনার কর্মচারী, ওই কর্মচারী হিসেবে কাজ করতেছি। তো সেখান থেকে আমার আরেকটা কবিরাজের সাথে পরিচয় হয়। সেই কবিরাজটাও ছিল মুসলিম একটা কবিরাজ, মুসলিম ধর্মের একটা কবিরাজ। ওই কবিরাজের সাথে পরিচয় হয় এবং ওই কবিরাজ নাকি বান মারে, কালো জাদু করে একটা কবিরাজের সাথে পরিচয় হয়। তিনার বাড়িও চট্টগ্রামেই ছিল। তো আমি তখন সেই কবিরাজের শরণাপন্ন হই এবং ওনার কাছ থেকে আমি তখন শেখার জন্য চেষ্টা করি যে কবিরাজি শিখবো, কবিরাজের যত ধরনের মানে আছে আমি এগুলো শিখবো। তখন আমি ওই কবিরাজের শরণাপন্ন হলে পরে তিনি আমাকে একটু আশ্রয় দেয়, মানে আশ্রয় দিয়ে তিনি আমাকে আস্তে আস্তে শেখানোর চেষ্টা করে কীভাবে ব্ল্যাক ম্যাজিক করতে হয়, কীভাবে কী করতে, এগুলো উনি আমাকে শিখাতে একদিন আমাকে বলে যে রাফি, তুমি আমার এখানে আসছো, আগে আরেকটা বুদ্ধিস্টের কাছে ছিলা এবং তুমি তন্ত্রমন্ত্র শিখতে চাও, তন্ত্রমন্ত্রের মাধ্যমে তুমি তোমার এই কাজ করতে চাও, সবই ঠিক আছে ভালো, কিন্তু এসব করতে হলে কিন্তু তোমাকে একটা জিনিস লাগবে। তুমি যদি একটা জিনিস আমাকে জোগাড় করে দিতে পারো তাহলে আমি তোমাকে সব কিছু শিখাই দেব, উনি আমারে বলে। আমি তখন বললাম যে একটা জিনিস বলতে, একটা জিনিস আপনি আমাকে কী শিখাইতে বলতেছেন, একটা জিনিস কি? তা আমাকে বলে একটা জিনিস হচ্ছে ধরো ঠাডা পড়া, মানে বজ্রপাতে মারা যাওয়া কোনো একটা লাশ যদি তুমি আমাকে এনে দিতে পারো। আমি তখন হঠাৎ করে কবিরাজরা বলতেছি, বজ্রপাতে তো মারা যাওয়া লাশ তো আমার কাছে নাই, তা একটা আমার বউই তো বজ্রপাতে মারা গেছে। বলে কি বলো, তোমার বউ মারা গেছে? আমি বললাম হ্যাঁ। বলে তোমার বউয়ের কোনো কাপড় আছে ঘরে, ওর ব্যবহৃত কাপড়? আমি বললাম আছে। বলে তুমি আমার কাপড়টা এনে দাও। তো আমার বউর অনেক কাপড়ই ঘরের মধ্যে আছে, যেখানে আমার আম্মা প্যাকেট করে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে, মানে আপনার ইবার স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আমি 2 দিন পরে আম্মার সাথে ফোনের যোগাযোগের মাধ্যমে আমি তখন বাড়ি থেকে কাপড়গুলো নিয়ে আসি, আমি কবিরাজকে দিই এবং এই কবিরাজ কাপড়গুলো নিয়ে যায়। নিয়ে গিয়ে সে কী করে আমি জানি না, আমি ওনার সাথে কথা বলি। উনি আমাকে বলে যে তুমি যদি আমাকে একটা কাজ করে দিতে পারো তাহলে তন্ত্র মন্ত্র জগতে যা আছে আমি তোমাকে সব কিছু শিখিয়ে দিব। আমি বললাম কি? উনি আমাকে বলে তোমার বউ যে মারা গেছে, তোমার বউর কবরের মধ্যে গিয়ে, তার কবর অবশ্যই হাড্ডি আছে, তুমি যতদিন আগে মারা গেছে ওই কবরের হাড্ডি যদি তুমি আমাকে এনে দিতে পারো আমি তোমাকে তন্ত্রমন্ত্র শিখাবো। আমি তখন বললাম কি বলেন, হাড্ডি কীভাবে আনবো? উনি বলে কবর থেকে হাড্ডি উঠে আনবা, দিনই আনো রাতে আনো যখনই আনো সমস্যা নাই, তুমি গিয়ে কবর থেকে হাড্ডি উঠে আনবা এবং হাড্ডি উঠে আনলে পরে ওই হাড্ডি যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে তন্ত্রমন্ত্র সব শিখাবো। আমার কথা হচ্ছে আমি তন্ত্রমন্ত্র শিখবো এবং এটা শিখে আমি কিছু করবো, কারণ আমি দেখেছি এটার মধ্যেই সবচেয়ে বেশি ইনকাম। আমি যতই ব্যবসা বাণিজ্য করি, যতই কিছু করি, কুটিপতি হইতে হলে আমাকে তান্ত্রিক হতে হবে। তান্ত্রিক ছাড়া আমি কুটিপতি হইতে পারবো না, এবং ভণ্ড তান্ত্রিক। এরপরে এই কবিরাজের সাথে কথাবার্তা বলি, চিরঙের কবিরাজের সাথে কথাবার্তা বলে আমি তখন বরিশালে আমার গ্রামের বাড়িতে যাই এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমাদের গ্রামের এক লোক আছে, উনি কবর খোঁড়ে আর কি। ওই কাকার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক। একদিন আমি কাকারে বললাম যে কাকা, আপনার আমি 10,000 টাকা দিব, আপনি আমার এই কাজটা করে দিবেন। উনি বলে না এটা তো ঠিক না, কবর থেকে এত বছর পরে লাশ উঠানো। আমি বললাম যে আপনি উঠিয়ে দিবেন এবং উঠে আপনি আমার প্যাকেট করে খুব ভালো করে দিবেন, যাতে কোনো রকম গন্ধ না আসে, এরকমভাবে প্যাকেট করে আপনি আমার দিবেন, আমি প্রায় 10,000 টাকা দিব। 10,000 টাকার বিনিময়ে কাকারা রাজি করালাম। রাজি করে যেহেতু আমার নিজের বই ছিল, রাত্রি 10:30 কি 11টা বাজে আমি তখন কবর খুললাম, আমি সহ। খোলার পরে প্রচুর গন্ধ। ওই কাকা তখন এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে খুবভাবে প্যাকেট করে আমাকে ওর হাড্ডি বাড্ডি যা যা অবশিষ্ট ছিল আর কি, নষ্ট হওয়া ছাড়া, এই জিনিসগুলো আমাকে দিল। আমি এগুলো নিয়ে তখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। অবাক করা বিষয় হচ্ছে, আমি বরিশাল থেকে ঢাকা এসে যখন বাসে উঠলাম চট্টগ্রামে যাব, কুমিল্লা পার হওয়ার পরে 14 গ্রাম বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা ক্রস করার পরে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। রাত তখন আনুমানিক 2টা বাজে এবং যে জায়গাটা অ্যাক্সিডেন্ট করে আমি খুব সামনে থাকি। তো এখানে প্রতিটা মানুষের কারো হাত কাটে, কারো পা কাটে এবং 3 জন মানুষ মারাও যায়। খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অবাক বিষয় হচ্ছে আমার কিছুই হয় নাই। আমার শরীরে একটা ফুলের টোকাও লাগে না। মনে হচ্ছে যখন অ্যাক্সিডেন্টটা হয় আমাকে কেউ একজন আমাকে ধরে কোনো এক জায়গায় নিয়ে আমাকে রেখে দিয়েছে, এমন একটা অবস্থা। এবং আমি আমার বউয়ের যেই ডেড বডিটা ছিল, ওই বডিটা তখন আমার কাছেই ছিল। আমি তখন সেখান থেকে উঠে আরেকটা গাড়ি সিগন্যাল দিয়ে ওই রাতের মধ্যে আরেকটা গাড়িতে আমি তখন চট্টগ্রামে আসি। চট্টগ্রামে সেই এখান মোড়ে নামি এবং নামার পর আমার সেই কবিরাজের বাড়িতে আমি যাই, কবিরাজের বাসায় যাই। গিয়ে পরে আমি তখন কবিরাজকে জিনিসগুলো দিয়ে তিনি এগুলো খোলে এবং খোলার পরে তিনি আমাকে বলে যে ঠিক আছে, তুমি যেহেতু আমার জন্য এত কিছু করেছো, তাহলে তান্ত্রিক জগতে মোটামুটি যা আছে আমি তোমাকে সব কিছু শিখাবো। এরপরে তিনি আমাকে এগুলো শিখাতে শুরু করলো, কীভাবে জিনকে বশে আনতে হয়, কীভাবে কী করতে হয়, মোটামুটি যতটুকু শেখানো দরকার। দীর্ঘ 1 বছর ওনার সাথে আমি ছিলাম। 1 বছরে তিনি আমাকে পরিপূর্ণভাবে যা যা শেখানো দরকার তা শিখিয়ে দিয়েছে। আমি বিস্তারিত বেশ কিছু এখানে আলোচনা করতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারবো
যে যখন আমি ওনার কাছ থেকে এই তন্ত্র মন্ত্র জিনিসটা শিখলাম, আমার কাছে মনে হলো যে এইটাকে ব্যবহার করে আমি চাইলে অল্প সময় কোটিপতি হতে পারবো। অবাক করা বিষয়, আমি যে এলাকাতে আমার মানে আমি আর চালান দিব বা জিন চালান করব বা যে এলাকাতে করব, সেই এলাকাতে কয়জন রুগী আছে আমি সেটাও জানতে পারবো। যে এই এলাকাতে কোন জায়গায় কোন রোগে কোন সমস্যায় ভুগতেছে আমি সেটাও জানতে পারি। ওই রোগী আমার কাছে না আসলেও আমি সেই সমস্যার কথা জানতে পারি। এরকম করে তখন আমি ওনার কাছ থেকে সমস্ত কিছু শিখে প্রায় দীর্ঘ 1 বছর পর্যন্ত ওনার সাথে থাকি। 1 বছর পর আমি পুনরায় এবার ঢাকাতে চলে যাই। ঢাকায় গিয়ে আমি তখন সুইটিকে বললাম, বাট সুইটি আমাকে বললো এটা ভালো হবে না, এই সেই। তারপরে আমার ঢাকার বাসার ভিতরে আমি তখন এই তান্ত্রিকের কাজ শুরু করি, এবং তান্ত্রিকের কাজ শুরু করে আমি রুগী মানে বুঝতে পারি যে অমুক জায়গায় অমুক রুগী আছে, আমি অমুক বাসায় চলে যাই। বাসায় গিয়ে ওনার বাসায় ঢুকে ওনাকে বলি, এবং আমি তখন দাড়ি রাখতাম, পাঞ্জাবি পরতাম, খুবভাবে মানে বেশভূষ ধরে থাকতাম। ঘরে ঢুকে বলতাম যে খালা, আপনার বাসায় তো এই ধরনের সমস্যা আছে, আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন, এটা কি সত্য? আমাকে বলে, হ্যাঁ বাবা, তুমি কী করে জানো? কী করে আপনি জানেন? আমি বললাম, আমি জানি, আমি আপনি চিকিৎসা করব। এরকম করে 1টা 2টা 3টা করে যখন চিকিৎসা করতে শুরু করলাম, মানে বাসায় গিয়ে আমি রুগীদের বাসায় চলে যেতাম। কারণ আমি তো নতুন তান্ত্রিক ছিলাম, রুগীরা তো আমার বাসা চিনত না। আমি চালান দিয়ে বুঝতাম যে কোন জায়গায় কোন সমস্যার মধ্যে কোন মানুষ আছে, আমি সেই জায়গায় গিয়ে সেই সমস্যার সমাধান করে আসতাম। দেন রুগীরা তখন হুম রেখে আমার কাছে পড়তো। একজনে যখন আমার কাছ থেকে উপকৃত হতো, সে আরও 10 জনকে জানাতো, 10 জনের মাঝে আরও 20 জন, 50 জন, এরকম করতে করতে একটা পর্যায়ে আমি যে বাসায় মানে করতাম, তান্ত্রিকগিরি করতাম, ওই বাসার যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা আমি প্রথমে কিনি। ওই ফ্ল্যাটটা কিনে ফেলি, এবং ফ্ল্যাটটা কিনে ফেলার পরে তার পাশেই একটা নতুন মানে খালি জায়গা ছিল। ওই জায়গাটা মানে একটা মানে আপনার প্লট ছিল, ওই প্লট আমি কিনি। প্লট কেনার পরে ওখানে আমি বিল্ডিং নির্মাণ করি, এবং আমার নামের উপরে আমি একজন, নামটা নাই বলি, আমি একটা তান্ত্রিকের নাম দিয়ে অনেক বড় করে সেখানে আমি একটা সাইনবোর্ড লাগাই দিই। আমি কিন্তু আমার তান্ত্রিকের টাকায় সেই এলাকার লোকাল থানায় পর্যন্ত দিতাম। সেই এলাকার লোকাল থানা সহ সে এলাকার অনেক লোকজন ছিল, তাদেরকেও আমি চাঁদা দিতাম। বাট আমি 2 হাত ভরে টাকা ইনকাম করতাম। বেশি দিন লাগে নাই, প্রায় 4 থেকে 5 বছরের মধ্যে আমি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাই। এবং একটা চিকিৎসা আমি করতাম, যে চিকিৎসাতে আমার 10 লাখ 15 লাখ, আমার অতটুকু মনে আছে। আমি সিলেটের একজন মহিলা চিকিৎসা করেছিলাম, তিনি আমাকে 30 লক্ষ টাকা দিয়েছে। তিনি ইয়েতে থাকতো, আপনার লন্ডনে থাকতো। লন্ডন থেকে তিনার সাথে আমার ফোনে যোগাযোগ, তিনি আসে, তার স্বামীর সমস্যা আমি সমাধান করি, আমাকে 30 লক্ষ টাকা উনি দেয়। তো এরকমভাবে অনেক মোটা অঙ্কের টাকাও কিন্তু আমি ইনকাম করি। এমন করতে করতে পরিবারের সাথে কিন্তু আমার আর কোনো যোগাযোগ রইল না। আমার আব্বা আমার সাথে কোনো যোগাযোগ করলো না। মা অসুস্থ হয়ে গেল, মা বিছনায় পড়ে গেল। তো আমার বাবার মতো করে ঘুরতেছে, আমার ভাই আর বোনদেরকে নিয়ে, আমার খোঁজখবর কেউ আর নিল না। আমি তখন সুইটির সাথে আছি, এবং আমার এরই মাঝে একটা ছেলে একটা মেয়ের সন্তান হয় সুইটির ঘরে। তা সুইটিকে নিয়ে আমি খুব ভালোভাবে মানে ঢাকার মাটিতে পড়ে আছি, কোনো সমস্যা নাই। এরকম করে প্রায় 4টা বছরে আমি কোটি টাকার মালিক হয়ে যাই। অনেক ঘর বাড়ি কিনে, অনেক জায়গায় সম্পত্তি কিনে, অনেক কিছু করি। এক পর্যায়ে সুইটি তখন আমাকে জানাইলো যে মানে সুইটির মাধ্যমে সুইটির এক দূর সম্পর্কের আত্মীয় সন্ধান আমি পেলাম বরিশালে। ওইখানে হচ্ছে আপনার একটা সমস্যা, ওইখানে একটা রুগী আছে, ওই রুগী দেখতে যেতে হবে, সুইটি আমাকে বলল। পরে আমি কি করলাম, আমার গাড়ি ছিল, গাড়ি দিয়ে আমি তখন ওইখানে রওনা দিলাম। রওনা দিয়ে আমি তখন ওই বাড়িটা বন্ধ করলাম। একটা বাড়ির মধ্যে জিনের সমস্যা ছিল, জিনের সমস্যা থাকার কারণে বাড়িটা বন্ধ করলাম। বাড়িটা বন্ধ করার পরে আমার হঠাৎ করে কেন জানি আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমি জানি না কেন আমার আম্মার কথা হঠাৎ আমার মনে পড়লো। আমি তখন আম্মাকে দেখার জন্য আমার বাড়িতে গেলাম, মাকে দেখলাম। তো মা খুব অসুস্থ, মাকে দেখলাম, মায়ের দোয়া নিলাম, দোয়া টোয়া নিয়ে আম্মা শুয়ে আছে। তো ওই সময় আমি তখন মানে আমার যে একটা তাবিজ ছিল, ওই তাবিজটা আমার তখন হাতে ছিল। কোনো না কোনো কারণে আমি তাবিজটা তখন খুলে ফেলি। তাবিজ যে আমি খুলে ঘরের মধ্যে রাখি, এটা আমার মনে ছিল না, মানে পরে আর পড়তে মনে ছিল না। তাবিজটা ওখানে খোলা অবস্থায় ছিল। তো খোলা অবস্থায় তাবিজটা থাকার পরে আমার হঠাৎ করে মনে হলো তা মাগরিবের সময় আমি চলে আসবো ঢাকার উদ্দেশ্যে, ঢাকাতে চলে আসবো। পরে তাবিজটা লাগাইতে মনে ছিল না। তাবিজটা ছাড়াই আমার তখন মনে হলো আমি একটু আমার বউয়ের কবরের কাছে যাই। আমার যে বউয়ের কবর থেকে আমি আমার এই বউয়ের ডেড বডিগুলো উঠাইলাম, ওই কবরের দিকে যাই। হঠাৎ করে কেন জানি মনে হলো আর কি। আমি আমার বউয়ের কবরের দিকে রওনা দিলাম, এবং কবরের কাছাকাছি আমি পৌঁছাইলাম। কবরের কাছে পৌঁছানোর পরে আমার শরীরটা কেমন যেন একটু মানে আচমকা দিয়ে ওঠে। এটা মাগরিবের আজানের পরে আচমকা দিয়ে ওঠার পরে আমি তখন পিছনের দিকে ফিরে তাকাইলাম। তাকানোর পরে আমি খুব ভয়ঙ্কর কিছু একটা জিনিস দেখতে পেলাম। তখনই আমি আমার মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু আমি ওই জায়গাটার ভিতরে আমার মন্ত্র তার কন্ট্রোল করতে পারলাম না। প্রথম অবস্থায় আমার শরীরটা ছিল নাপাক, আমি গোসল করি নাই ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার হাতে ছিল না তাবিজটা, এবং আমি এমন একটা জায়গার মধ্যে চলে গেছিলাম, সেখান থেকে হঠাৎ করে আমি একটা আখড়ার ভিতরে পড়ে যাই। এবং সেই আখড়ার মধ্যে পড়ি, এখানে যে আমার সাথে কি হয় আমি এটা বলতে পারবো না, শুধু এতটুকুনি বলতে পারবো
যে আমার শরীরের হাড্ডিগুলোকে মনে হয় একটা একটা করে কেউ একজন ভাঙতেছিল। আমি শুধু আমার বউয়ের চেহারাটাই দেখতে পেলাম, আমার বউ ইবার চেহারাটাই আমি ভাসমান অবস্থায় দেখতে পেলাম, যে ইবার চেহারাটাই বারবার আমার চোখের সামনে ভাসতেছে এবং এরকমভাবে আমার শরীরের হাড্ডিগুলোকে ভাঙতেছে। একদিন 2 দিন নয়, দীর্ঘ 6টা বৎসর আমাকে হসপিটালে রাখা হয় এবং কখনো এই হসপিটালে কখনো ওই হসপিটালে, শেষ পর্যন্ত আমাকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যায় এবং ইন্ডিয়া নিয়েও আমার চিকিৎসা করতে পারে নাই। আমি ঠিকভাবে এখনও সুস্থ হই না। আমার শরীরের প্রতিটা পয়েন্টে আপনার ঢুকিয়ে রাখা হয়েছে, আপনার বিভিন্ন ধরনের মেশিন ঢুকিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের লোহার স্টিল এটা ওইটা অনেক কিছু ঢুকিয়ে আমাকে কোনোভাবে দাঁড়া করানো হয়েছে। আমি এখনও সোজা হয়ে দাঁড়াতে পারি না। তো এই যে আমি অসুস্থ হয়ে গেলাম, আমি ইন্ডিয়াতে গেলাম, আমার বাবা মা আমাকে নিয়ে দৌড়দৌড়ি করতেছে, কিন্তু এরই মাঝে সুইটি আমার যে ঢাকার বাড়ি ছিল, যা ছিল, এগুলার জাল ফেক দলিল করে সে সব কিছু দখলে নিয়ে গেছে। আমার সব কিছু দখলে নিয়ে গেছে, সমস্ত কিছু সে দখলে নিয়ে গেছে। আমি একটা সময় ইন্ডিয়া থেকে সুস্থ হয়ে মোটামুটি যখন বাড়িতে ফিরি, আমার আব্বা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, বাবা তুই এগুলো ছেড়ে দে, তুই এগুলো করিস না, তুই তন্ত্র মন্ত্র তান্ত্রিক মান্ত্রিক এগুলো সব কিছু ছাড়। আমি সব কিছু ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার বাবার সাথে আমি তখন এলাকাতে থাকতে শুরু করলাম। আমার বাবা আমাকে বলল, আমার পরে তুই এলাকার মেম্বার হবি, তুই অসুস্থ হওয়ার পরেও তুই মেম্বার হবি, এবং বাবা খুবভাবে আমাকে দৌলতি নির্বাচন কর। আমি বললাম, বাবা আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, আমার শরীরে লোহা ঢোকানো, আমি কেন নির্বাচন করব? আমার বাবা তারপর আমাকে জোর করে নির্বাচন করালো এবং আমি এলাকাতে নির্বাচন করলাম। আমার আব্বার সুবাদে আমি তখন এলাকাতে মেম্বারিতে পাশ করলাম। পাশ করার পরে মেম্বারি পাশ করছে, আমার বউ এরই মাঝে অন্য এক জায়গায় বিয়ে করে ফেলছে। সুইটি অন্য এক জায়গায় আমার সন্তান নিয়ে বিয়ে করে ফেলছে। তো আমি যদি মামলা মোকদ্দমা করতাম, আমার সুইটিকে ধরতাম বা সুইটির কাছ থেকে আমি আমার সম্পত্তি নিতাম, আমি নিতে পারতাম, আমার দ্বারা সম্ভব ছিল। কিন্তু আমার এই সবের প্রতি আর কোনো লোভ জাগে নাই। আমার নিজের একটা বাড়ি ছিল ঢাকাতে, আমি সেটাও ছেড়ে দিয়েছি, সেটার প্রতি আমার কোনো লোভ আসে নাই। আমার কাছে মনে হচ্ছিল এই সবই পাপের টাকা, ওই পাপের টাকা দিয়ে ওই পাপের সাম্রাজ্য দিয়ে আমি কিছুই করতে পারবো না। কারণ আমার স্ত্রীর কবরের কাছে আমার সাথে যেটা ঘটেছে, আমি নির্ঘাত মৃত্যুকে দু চোখে দেখেছি, মৃত্যুর কোল থেকে আমি ফিরে এসেছি। এরপরে আমি আর ওগুলোর দিকে শরণাপন্ন হইনি। বাবা তখন আমাকে এলাকাতে একটা বিয়ে করায় এবং এলাকার বউকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আমার এলাকার বউয়ের ঘরে আমার 2টা ছেলে সন্তান হয়েছে। আমার 2টা ছেলে সন্তান নিয়ে আমার বাবাকে নিয়ে, আমার আম্মা মারা গেছে, আমার বড় ভাই ভাবি, বড় ভাইয়ের ঘরে কোনো সন্তানাদি হয়নি, তাদেরকে নিয়ে আমার পরিবারে আমি মোটামুটি খুব ভালো অবস্থায় আছি এবং এলাকার আমি একজন অসুস্থ মেম্বার। আমার আব্বার পর এলাকার লোকজন আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তো যাই হোক আপন ভাই, আপনার গল্পগুলো শুনে আমার কাছে ভালো লাগে এবং ভালো লাগা থেকে আমার জীবনের ঘটনাগুলো যতটুকু পারলাম আপনাকে শোনালাম। তো আপনি যদি পারেন নাম ঠিকানা হাইড করে আমার গল্পটা প্রচার করেন, আমার ভালো লাগবে। আমি আপনার গল্প সবসময় শুনি, কারণ বেশিরভাগই অসুস্থ থাকি, তো বাসার বাইরে যেতে পারি না। সবসময় ইউটিউবে ঘাটাঘাটি করে আপনার গল্পগুলো পাই। তো অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে বেশিরভাগই আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। তো আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার বউ ইবার সাথে আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনার মাধ্যমে আপনার বন্ধুবান্ধবদেরকে বলে রাখি, আপনার সাবস্ক্রাইবারদেরকে জানিয়ে রাখি, তারা যেন আমাকে ক্ষমা করে, তারা যেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ যেন আমাকে সব কিছু থেকে মাফ করে আমাকে কবুল করে নেয়। আমি যে কাজ করেছি এই কাজ যেন কেউ কখনো না করে, কারণ আমি যে কাজটা করছি আমি জানি যারাই তান্ত্রিকের কাজ করে এদের জীবনটা সম্পূর্ণ রিস্কে থাকে। ওরা যে কোনো সময় অপমৃত্যুতে মারা যাবে, আর মারা যদিও না চায়, ওদের জীবনের শেষ অংশটা খুবই খারাপভাবে কাটে। আপনি প্রতিটা তান্ত্রিকের জীবন গল্প যদি আপনি শোনেন, আপনি এটাই পাবেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। বরিশাল থেকে মেম্বার রাফি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ বরিশালের ভাই রাফির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। যাই হোক, আজকে আমার একটা ইনভিটেশন আছে, আমি একটা অনুষ্ঠানে যাব, যার জন্য আসলে আমি তাড়াহুড়া করেই গল্পটা প্রচার করেছি। গল্পের আরও অনেক কথাবার্তা ছিল, সেগুলো হয়তো বলতে পারিনি। তো যার জন্য কোনো অংশে যদি আপনারা না বুঝে থাকেন আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। এবং অবশ্যই মানসিকভাবে অসুস্থ একজন রাফি, ওর শরীরের প্রত্যেকটা জায়গায় আপনার হাড়গুলোকে, সবগুলো হাড়ে ওর ভাঙা, মেরুদণ্ড ভাঙা, বিভিন্ন হাড় ভাঙা, এগুলো অনেক কষ্টের পরে ইন্ডিয়া মাদ্রাজ থেকে চিকিৎসা করে ওকে আনা হয়েছে। এখনও সে লাঠি ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না। তারপরও তার বাবার সুনামের প্রেক্ষিতে সে বরিশালের ওই প্রত্যন্ত গ্রামের ওই ইউনিয়নের আপনার ওয়ার্ড মেম্বার হয়েছে
এবং আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে কবুল করুক, তাকে মাফ করে দেখ, তার পাপ থেকে আল্লাহ তাকে ক্ষমা করুক এবং তার গল্প থেকে আপনারা যেটা শিখেছেন সেটা মনে রাখবেন। তবে আপনাদের গল্প শোনা সার্থক আর আমার গল্প বলা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।